ঠাস ঠাস ঠাস। ভাবছেন কার গালে পড়ছে? বলছি শুনুন তাহলে। আজকে চৌধুরী বাড়ির বড় মেয়ের এঙ্গেজমেন্ট। বাড়ি সাজানো হচ্ছে সুন্দর করে। রাহুল বাগানে ক্যাটারিংয়ের লোকদের সাথে কাজ করছিল। তখন কেউ এসে রাহুলের কলার ধরে ঘুরিয়ে রাহুলের গালে থাপ্পড় বসিয়ে দিল। চৌধুরী বাড়িতে থাকা সবাই তাকিয়ে আছে রাহুলের দিকে, আর রাহুল তাকিয়ে আছে থাপ্পড় মারা সেই মানুষটার দিকে। রাহুল আচমকা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না, তাই তো রাহুল 3টা থাপ্পড় খেয়ে কয়েক পা পিছিয়ে মাটিতে পড়ে যায়। তখন রাহুল সামনে তাকায়। এই চৌধুরী বাড়ির কেউ আজ পর্যন্ত রাহুলের সাথে খারাপ ব্যবহার করেনি, তবে কয়েকজন আছে যে রাহুলকে ছোটবেলা থেকে সহ্য করতে পারে না। কে রাহুলকে থাপ্পড় মেরেছে সেটা দেখার জন্য রাহুল সামনে তাকায়। রাহুল সামনে তাকিয়েও অবাক। থাপ্পড়গুলো এতই জোরে মেরেছে আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। এই রক্ত বের হয়ে যাওয়া আজ আমার জন্য নতুন কিছু না। এই রকম অনেক রক্ত আমার শরীর থেকে ঝরেছে। আমি রক্তগুলো মুছে নিলাম। তখন কেউ বলে ওঠে, এই ছোট লোকের বাচ্চা, একটা কাজ দিলে তো সেটা সময় মতো করতে পারিস না, শুধু শুধু আমাদের বাড়িতে এসে আমাদের খাবার নষ্ট করছিস। এই অনাথের বাচ্চা, আমার কাপড়গুলো লন্ড্রি থেকে কে নিয়ে আসবে? তোর বাবা না তোর মা নিয়ে আসবে আমার কাপড়গুলো। আর কয়টা বেজেছে খেয়াল আছে তোর? আমি সামনে তাকিয়ে দেখলাম উর্মি ম্যাডাম দাঁড়িয়ে আছেন, যাকে আমি এই পুরো চৌধুরী বাড়ির মাঝে জমের মতো ভয় পাই। আমার আর বুঝতে বাকি রইল না, এখন আমার মৃত বাবা আর মাকে নিয়ে ও কথা উঠবে। আর এখন যদি তার প্রতিবাদ করি, তাহলে এই বাগানে সকল মানুষের সামনে উর্মি ম্যাডাম চেঁচামেচি শুরু করবে। হঠাৎ করে তখন মনে পড়ে ম্যাডামের কাপড়গুলো লন্ড্রি থেকে আনা হয়নি। ইস রে, আমিও ভুলে গেছিলাম একদম। আমি একটা হালকা হাসি মুখে বজায় রেখে ম্যাডামকে উদ্দেশ্য করে বললাম, ম্যাডাম একটা কথা বলবো? কি তাড়াতাড়ি বলে বিদায় হ, অনাথের বাচ্চা। আগে বলেন মারবেন না। তুই কি মজা করছিস আমার সাথে? না আরো একটা দিব? মজা আর আপনার সাথে? আমি হলাম সামান্য একজন চাকর, আর আপনি হলেন আমার ম্যাডাম। হুম, বল কি বলবি? আজকে তো আপনার এঙ্গেজমেন্ট। হ্যাঁ তো। ম্যাডাম, আজকে যদি আপনি ইউরোপিয়ান পোশাক পরেন তাহলে আপনাকে অনেক সুন্দর লাগবে। হালকা আকাশি রঙের শাড়ির সাথে চোখে হালকা কাজল, খোলা চুল, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে। আর আপনার স্বামী পুরো ফিদা হয়ে যাবে আপনাকে দেখে। কি বললি আবার বল? ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর বলবো না। আমি এক্ষুনি ছুটে যাচ্ছি, আপনার কাপড়গুলো নিয়ে আসছি। আপনি আপনার রুমে যান, আমি কাপড়গুলো নিয়ে আসতেছি। এদিকে আয়। না ম্যাডাম, আর বলবো না, ক্ষমা করে দেন আমায়। এই বলে আমি এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। এবার আমাদের গল্পের নায়ক আর নায়িকার পরিচয় দেওয়া যাক। আমাদের গল্পের নায়কের নাম রাহুল চৌধুরী। সে 10 বছর বয়স থেকেই এই চৌধুরী বাড়িতে কাজ করছে। রাহুল এবার ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স করেছে, সেটা আবার সবার আড়ালে। রাহুলের বাবা মাই পৃথিবীতে বেঁচে নেই। রাহুল বড় হয়েছে একটা অনাথ আশ্রমে। রাহুলের বাবা মাকে তার রাহুল জানে না, আর আমাদের দেশে এরকম ছেলেকে অনাথ বলা হয়। একদিন উর্মির বাবা শরীফুল চৌধুরী একটা কাজে আশ্রমে গিয়ে রাহুলের সাথে পরিচয়। তারপর রাহুলকে তার বাড়িতে নিয়ে আসেন। রাহুলকে চৌধুরী বাড়ির সবাই অনেক ভালোবাসে, তবে উর্মি ছোটবেলা থেকে রাহুলকে সহ্য করতে পারত না। আর বাকিটুকু না হয় গল্প পড়তে পড়তে জানতে পারবেন। এবার আসি আমাদের নায়িকার পরিচয় পর্বে। আমাদের গল্পের নায়িকার নাম উর্মি চৌধুরী। উর্মি তার বাবা মায়ের একমাত্র মেয়ে। উর্মি আমেরিকা থেকে অনার্স কমপ্লিট করে দেশে ফিরেছে। আজকে উর্মির এঙ্গেজমেন্ট তার ভালোবাসার মানুষ জয়ের সাথে। আর বাকিটুকু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এদিকে রাহুল লন্ড্রি থেকে কাপড় নিয়ে বাসায় এসে উর্মির দরজার সামনে দাঁড়িয়ে দরজা কড়া নাড়ে। তখন উর্মি ভেতর থেকে বলে, আয় ভেতরে। কাপড়গুলো নিয়ে আমি রুমে ঢুকে দেখতে পেলাম ম্যাডাম তার আলমারিতে কি কাজ করছিলেন। তখন আমি কাপড়গুলো ম্যাডামের বিছানার উপর রেখে যেই চলে আসতে যাব, তখন উর্মি ম্যাডামের সাথে ধাক্কা লাগে। ম্যাডাম তার আলমারি থেকে কাপড়গুলো নিয়ে সেগুলো ঠিক করতে করতে আমার দিকে আসছিলেন। ধাক্কা খেয়ে আমি নিচে আর ম্যাডাম আমার উপরে। আমি তখন ম্যাডামকে আমার উপর থেকে সরিয়ে উঠে পড়লাম। তখন ম্যাডাম আবার আমার গাল লাল করে দিয়ে বলেন, ফকিরের বাচ্চা ফকির, তোর সাহস হয় কি করে আমাকে স্পর্শ করার? সরি ম্যাডাম, ভুল বশত হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি। মেয়ে দেখলে কি গায়ে পড়তে ইচ্ছা করে তোর, ছোট লোকের বাচ্চা? ম্যাডাম, ভুল বশত হয়ে গেছে, সামনে থেকে আর এমন হবে না, আমায় ক্ষমা করে দেন ম্যাডাম। বাড়ির চাকর চাকরের মতো থাকবি, আর সামনে থেকে আর এমন হলে তোর জীবনের আলো নিভিয়ে দিব। ম্যাডাম, এমন আর হবে না।
তোর মতো অনাথ ছোট লোকের বাচ্চা কি করে যে আমাদের বাসায় আসলো সেটা আমি চিন্তা করে পাই না। আর বাবা যে কি দেখে তোকে আমাদের বাড়িতে নিয়ে এলো সেটাও বুঝি না। আমার চোখের সামনে থেকে বিদায় হ, বের হ রুম থেকে এখনই। আমি তাড়াতাড়ি করে ম্যাডামের রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে নিজের চোখের জল ঝরাতে লাগলাম। শুনেছি ছেলেরা নাকি কান্না করে সবার আড়ালে, আমি তেমনি ছাদে এসে সবার আড়ালে চোখের জল ফেলেছি। তখন কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি চোখের জল মুছে পিছনে তাকিয়ে দেখলাম দাদিমা আর ছোট আম্মু দাঁড়িয়ে। আপনাদের বলা হয়নি, উর্মির মা আর বাবাকে আমি ছোট আম্মু আর ছোট আব্বু বলে ডাকি, আর উর্মির দাদিকে আমি দাদিমা বলে ডাকি। তখন বললাম, দাদিমা, ছোট আম্মু, তোমরা এখানে? খুব কষ্ট হচ্ছে তাই না রে বাবা? আরে ছোট আম্মু, এগুলো আমার মতো অনাথের সহ্য হয়ে গেছে, তবে মা বাবাকে নিয়ে কেউ গালি দিলে কেন জানি কষ্ট হয়। অথচ আমি আমার নিজের বাবা আর মাকে কখনো দেখি নাই। কে বলেছি তুই অনাথ? আমরা তাহলে তোর কি হই? দাদিমা, কথা আছে না, কে আপন আর কে পর, তা বোঝা বড় কষ্টকর। কি বললি তুই? তুই এই কথাটা আমাদের বলতে পারলি দাদু ভাই? ছোট আম্মু, দাদিমা, তোমরা হয়তো জানো এই কথাটার মানে। সবকিছু পাওয়ার পরেও নিজের কাছে মায়ের আর বাবার স্নেহের কমতি তো থেকে যায়। হয়েছে তোর বড়দের মতো কথা বলা। চল নিচে চল, একটু পর অনুষ্ঠান শুরু হবে। না ছোট আম্মু, আমি এখানে ঠিক আছি। শুধু শুধু নিচে গিয়ে অপমানিত হতে চাই না। সবাই চলে গেলে আমি নিজে আসবো। বোমা, বাদ দাও, রাহুলকে জোর করো না। এখন একটু ওর একা থাকা প্রয়োজন। কিন্তু মা, আপনার বড় ছেলে যদি রাহুলকে দেখতে না পায় তাহলে কি হবে ভেবেছেন? আপনি চিন্তা করতে পারছেন? কিন্তু আমি শরীফের সাথে কথা বলে নিব। তুমি এই নিয়ে টেনশন করো না। তুমি বরং গিয়ে দেখো তোমার মেয়ের সাজুগুজু কত দূর এগুলো। আচ্ছা মা। দাদু ভাই, আসি রে। মন খারাপ করিস না, উপরের সৃষ্টিকর্তা একজন আছে রে। দাদিমা। তারপর দাদিমাও চলে যান। রাহুল রাতে কালো আকাশের জ্বলন্ত তারার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এদিকে সকল অনুষ্ঠান শেষ হয়ে যায়। অতিথি সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। সবার চলে যাওয়ার পর চৌধুরী বাড়ির সবাই খাবার খেতে বসেন। তখন শরীফুল চৌধুরী বলেন, কি ব্যাপার, সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু রাহুলকে দেখতে পাচ্ছি না। আজকে অনুষ্ঠানেও ছিল না, রাহুল কোথায়? ছাদে আছে। এত রাতে ছাদে রাহুল একা একা কি করে? চাকর মানুষ, এছাড়া কি করবে? কি ব্যাপার, কি হয়েছে? তোমরা এমন করে কথা বলছো কেন? তোমার গুণধর মেয়েকে জিজ্ঞেস করো, তোমার মেয়ে ভালো করে বলতে পারবে। সে ছোটবেলা থেকে ছেলেটার সাথে খারাপ ব্যবহার করে আসছে। কি ব্যাপার উর্মি, আমি কি শুনছি এসব? বাড়ির চাকরকে নিয়ে এত আদিক্ষেতা না দেখানোই ভালো বাবা। রাহুল এই বাড়ির চাকর না, সেটা অনেক আগেই ভালো করে তোমায় বলে দিয়েছি উর্মি। এখন বলো আজকে কি হয়েছে? আমার কাপড় লন্ড্রি থেকে সময় মতো নিয়ে আসেনি, তাই কয়েকটা দিয়েছি। তোর কি কোনো লজ্জা শরম কিছু নেই নাকি? ছেলেটা তোর থেকে 6 বছরের বড়, তারপরও ওর গায়ে হাত তুলিস তুই। এত কিছুর পরও ছেলেটা কিছুই বলে না তোকে? সামান্য একটা চাকরের জন্য তোমরা আমার সাথে এমন করতেছো? ওর মতো সামান্য চাকরের সাহস হবে কি করে আমায় কিছু বলার? সামান্য চাকর বলছিস কাকে তুই? আজকে যে তুই বোমা, হচ্ছেটা কি? কি বলো মা তুমি? কি বলতে চাইছিলে তুমি এখন? আমি বেঁচে এরপরে কি মা? ও কিছু না, তুমি আর সামনে থেকে রাহুলের সাথে খারাপ ব্যবহার করবে না, আর যাতে তোমার নামে কোনো বিচার না আসে সেটা খেয়াল রাখবে উর্মি। শরীফুল চৌধুরী খাবার না খেয়ে উঠে পড়েন। ছাদে গিয়ে দেখতে পেলেন রাহুল আকাশের দিকে মুখ করে শুয়ে আছে। তখন তিনি রাহুলের পাশে গিয়ে বসলেন। রাহুল হয়তো গভীর মনোযোগ দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল, যার জন্য কারো আসার শব্দ শুনতে পায়নি। তখন শরীফুল চৌধুরী রাহুলকে ধাক্কা দিলেন। রাহুল পাশে তাকিয়ে দেখলো তার ছোট আব্বু। তখন রাহুল বলে, ছোট আব্বু, তুমি কখনো এলে? এই তো মাত্রই আসলাম, কি করছিলি? তারা দেখছিলাম, ম্যাডামের এঙ্গেজমেন্টের সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, মন খারাপ তোর বাবা? না না ছোট আব্বু, আজকে ঘটনা আমি সব শুনেছি। রাহুল তোর সাথে অনেক দিন ধরে একটা কথা বলার হয়নি রে। কি কথা ছোট আব্বু?
কেউ মনে হচ্ছে আমাদের ক্ষতি করতে চাচ্ছে, আমাদের কোম্পানির সব কিছুর ইনফরমেশন কিভাবে যেন জেনে যাচ্ছে। আমার হাতের কয়েকটা কন্ট্রাক্টও ইতিমধ্যে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না রে। আর কয়েকদিন পরে উর্মির বিয়েও, সব কিছু মিলে কেমন যেন একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরে ছোট আব্বু, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুইও চল আমার সাথে, একসাথে খাবার খাবো। কি, তুমি এখনো খাবার খাওনি কেন? তুই খাবার টেবিলে নেই তাই আর খাইনি। আচ্ছা চলো, খাবার খাবে এখন? তারপর শরীফুল চৌধুরী আর রাহুল নিচে এসে খাওয়া শুরু করলেন। খাওয়া দাওয়া শেষ করে যে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রাহুল রুমে বসে কিছু কাজ করে আর কিছু জিনিস পর্যবেক্ষণ করা শুরু করলো। কিছু সময় পর রাহুলও আবার ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে বাগানে থাকা সকল গাছে পানি নিয়ে ছাদে থাকা গাছগুলোতে পানি দিয়ে নিচে এসে সবার জন্য সকালে নাস্তা তৈরি করছিল। তখন ছোট আম্মু এসে রাহুলকে বলেন, ওই, তোকে সকাল সকাল রান্নাঘরে আসতে মানা করেছি না? আরে ছোট আম্মু, এই একবেলাই তো তোমাদের জন্য নাস্তা তৈরির সুযোগ হয়, আর বাকি সময় তো ম্যাডাম আর ছোট আব্বুর সাথে থাকতে হয়। আর এটা তো আমার ছোটবেলা থেকে করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে। এটা এখন পরিবর্তন কর, তুই এখন আর আগের রাহুল নেই। তখন শরীফুল চৌধুরী ছোট ভাইয়ের স্ত্রী সুলতানা রহমান নিচে নামতে নামতে বলেন, ভাবি, আপনি যে কি বলেন না, চাকর তো চাকরি থাকবে, ছোট আর বড় কি, সে তো আজীবন চাকরি থাকবে। রাহুল সুলতানা রহমানের কথা শুনে হালকা হাসি মুখে এনে কাজে মনোযোগ দেন। আর ছোট আম্মু সুলতানা রহমানকে উদ্দেশ্য করে বলেন, তুই ঠিকই বলেছিস, অমানুষ তো আর কোনোদিন মানুষ হয় না। অমানুষ কিভাবে মানুষের মূল্য দিবে? ভাবি, তুমি কি কথাটা আমায় বললে? দেখ সুলতানা, তুই কথাটা কিভাবে নিবি সেটা তোর বিষয়, আর আমি কি তোকে মিন করে বলেছি? রাহুল সকলের জন্য নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে রাখে। তারপর রাহুল উর্মির জন্য সেদ্ধ ডিম আর চিকেন ব্রেস্ট, টমেটো, শসা ও পেঁয়াজের সঙ্গে পিপার যোগ করে উর্মির জন্য সালাদ তৈরি করে উর্মির রুমের সামনে গিয়ে দরজা কড়া নাড়ে। তখন উর্মি এসে দরজা খুলে দিল। ম্যাডাম, আপনার খাবার। রেখে যা। ম্যাডাম, আজকে কি কোথাও যাবেন? কেন? আসলে ম্যাডাম, ছোট আব্বুকে নিয়ে একটু অফিসে যেতাম। চাকরের বাচ্চা, তুই অফিসে গিয়ে কি করবি? পড়ালেখা তো আর অ আও জানিস না, আর তুই অফিসে যাবি? এই জুতোগুলো পলিশ করে নিয়ে আয়, আমি 11টার দিকে বের হব। 11টার আগে যেন তোকে গাড়ির কাছে দেখতে পাই। যদি 1-2 সেকেন্ড লেট হয় তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। আচ্ছা ম্যাডাম। জুতাগুলো নিয়ে নিচে এসে আমি পালিশ করতে লাগলাম। জুতা পালিশ হয়ে গেলে আমি ম্যাডামের দরজার সামনে রেখে আসলাম। আমি নিচে এসে সবার এঁটো প্লেটগুলো ধুয়ে সাজিয়ে রান্নাঘর থেকে আমার রুমে এসে গোসল করে নিলাম। তারপর সকাল 10টায় ছোট আব্বুকে নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। 10টা 30-এ ছোট আব্বুকে অফিসে নামিয়ে দিয়ে আমি 11টার আগেই বাসায় প্রবেশ করি। আমি গাড়িতে বসে ম্যাডামের জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর দেখলাম ম্যাডাম আসছেন। গাড়ি থেকে বের হয়ে পিছনে দরজা খুলে দিলাম। ম্যাডাম গিয়ে সিটে বসলো। আমি দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে বসে ম্যাডামকে বললাম, ম্যাডাম কোথায় যাব? এই, শপিং মলে যাব। আচ্ছা ম্যাডাম। আমি গাড়ি চালানো শুরু করলাম। কিছুক্ষণ পর আমি শপিং মলের সামনে এসে দেখলাম ম্যাডামের বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজা খুলে ম্যাডামকে বললাম, ম্যাডাম চলে আসছি, আপনি নামতে পারেন। গাড়ি পার্কিং করে বসে থাকবি, আর আমি কল দিলে চলে আসবি। আর এই নে 50 টাকা, দুপুরে খাবার খেয়ে নিবি। হাসি মুখে টাকাটা নিয়ে আমি মাথা নাড়ালাম। তারপর ম্যাডাম তার বান্ধবীদেরকে নিয়ে চলে যান শপিং মলের ভিতরে। আমি গাড়িতে বসে রইলাম, ভালো লাগছিল না। তখন গাড়ি থেকে বের হয়ে আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম। তখন দেখতে পেলাম একজন ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে রাস্তা পার হতে পারছেন না। আমি তখন তাদের রাস্তা পার করিয়ে দিয়ে আসছিলাম। তখনই ম্যাডাম ফোন দিলেন। হ্যালো ম্যাডাম। 4র্থ তলায় তাড়াতাড়ি আয় তো একটু। আমি তাড়াতাড়ি করে শপিং মলের 4র্থ তলায় গিয়ে দেখতে পেলাম কয়েকটা ছেলে মিলে ম্যাডাম আর তার বান্ধবীদের সাথে কি যেন কথা বলছে। তবে তাদের কথা বলার ধরনগুলো সুবিধার মনে হচ্ছিল না। আমি ছেলেদের পিছনে গিয়ে বললাম, কি রে, এখানে কি সমস্যা? কিছু না, তুই যা এখান থেকে, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম চলুন, এখানে কোনো সমস্যা নেই,
এইখানে একদম চালাকি করার চেষ্টা করবি না, তা না হলে এগুলো দেখছিস। ভাই আমি কি করলাম? আমি তোমাদের জিজ্ঞেস করলাম সমস্যা কি, তোমরা বললে কোনো সমস্যা নেই, তাই তো আমি এদের নিয়ে চলে যাচ্ছি। আমরা তোকে যেতে বলেছি, তবে এই মা। আর কোনো কথা বলার সুযোগ দিলাম না, সোজা মুখ বরাবর একটা ছক্কা হাঁকিয়ে দিলাম। আর ছেলেটা বাউন্ডারির বাইরে, তারপর সব কয়টাকে মারা শুরু করলাম। হঠাৎ কেউ আমার পেটের পাশে ছুরি দিয়ে আঘাত করে। আমি পিছনে তাকিয়ে দেখলাম ওই ছেলেটা আমি। তখন ছেলেটার দিকে এগিয়ে যাব, তখন ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। তারপর আমি আমার শার্ট খুলে আঘাত পাওয়া জায়গা বেঁধে নিলাম। তারপর ম্যাডামকে বললাম, চলুন ম্যাডাম বাসায় যাওয়া যাক তাহলে। কিন্তু তোর তো ছুরি লেগেছে আর রক্ত পড়ছে। আরে ম্যাডাম, এটা কিছু না, আমাদের মতো চাকরের জন্য এইগুলো কিছুই না। এই আঘাতের চেয়ে আরো অনেক বড় বড় আঘাত পেয়েছি। আর রইল রক্তের কথা, রক্ত তো ছোট থেকে অনেক ঝরেছে, এখনো না হয় আরো কিছু ঝরুক, আমি মারা যাব না এত সহজে, আপনি চিন্তা করবেন না। চলুন ম্যাডাম এখন। বেশি কথা না বলে হসপিটালে চল, তুই না হলে তোর জন্য আমার কথা শুনতে হবে। চিন্তা করবেন না, আমার কিছু হবে না। তারপর উর্মিরা সামনের রাহুল পিছনে, কিন্তু বারবার উর্মি পিছনে তাকাচ্ছে। হঠাৎ করে পেছনে কিছু পড়ে যাওয়ার শব্দে উর্মি আর ওর বান্ধবীরা পেছনে তাকিয়ে দেখল রাহুল মাটিতে পড়ে আছে। তারপর ধরাধরি করে রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এদিকে উর্মি ফোন দিয়ে তার বাবাকে সবকিছু খুলে বলে। তখন তার বাবা বলেন তিনি এখনই আসছেন। এদিকে রাহুলের অপারেশন চলছে ভেতরে। ডাক্তাররা অনেক সাবধানে অপারেশন করছেন, রাহুলের কোনো ভুল হলেই যা কিছু হতে পারে। 3 ঘন্টা পর ডাক্তার বের হন অপারেশন থিয়েটার থেকে। তবে ডাক্তারের চেহারা কালো হয়ে আছে। এর মাঝে উর্মির বাবা মা দাদিমা চাচা চাচি বলেন, চলেন আসেন হাসপাতালে। তখন শরীফুল চৌধুরী বলেন, ডাক্তার রাহুল কেমন আছে এখন? ডাক্তার তার চেম্বারে চলে যান। আর তখন শরীফুল চৌধুরী উর্মিকে বলেন, ডাক্তার চুপ, কোনো কথা বলছে না। এবার সবার মুখটা কালো হয়ে যাচ্ছে। আর উর্মিও টেনশন হচ্ছে, কিন্তু উর্মি বুঝতে পারছে না যে পেটের পাশে আঘাতের জন্য কি এমন হলো ডাক্তারের মুখ এমন কালো, আর ডাক্তার চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। তখন উর্মির চাচা শফিক চৌধুরী বলেন, কি হলো ডাক্তার, আপনি কোনো কথা বলছেন না যে? বলুন না রাহুলের অবস্থা কেমন, ছেলেটা ভালো আছে তো? দেখুন, আমি আপনাদের আগে বলেছিলাম যে আচ্ছা, আমরা আপনার চেম্বারে গিয়ে কথা বলি, আপনি চেম্বারে যান, আমরা আসছি। বলছে না। তখন উর্মির চাচা শফিক চৌধুরী বলেন, উর্মি তুই বাসায় চলে যা। কেন? আর তোমরা ডাক্তারকে এখানে কিছু বলতে মানা করলে কেন? তোমরা কি লুকাতে চাচ্ছ আমার থেকে? সামান্য একটা বাড়ির চাকরের জন্য তোমরা এত চিন্তা করছো কেন? আর ও মরে গেলেই বা কি? কি ব্যাপার বলো তো? তোমরা কি লুকানোর চেষ্টা করছো বলো তো? আমি এখানে থাকি আর উর্মি বরং বাসায় চলে যাক। ভাবি কি বললো তোমায় শুনতে পাওনি তুমি? উর্মিকে নিয়ে বাসায় যাও। উর্মি আর চাচি সুলতানা রহমান চলে যান হাসপাতাল থেকে। তারপর সবাই মিলে ডাক্তারের চেম্বারে যান। তখন ডাক্তারের কথা শুনে সবার মুখ কালো হয়ে গেল। 7 দিন পরে সবাই রাহুলকে নিয়ে বাসায় ফিরে আসে। রাহুলের পুরোপুরি সুস্থ হতে আরও 3 দিন সময় লাগে। এখন রাহুল পুরোপুরি সুস্থ। রাহুল আগের মতো বাসার সব কাজ করে। রাহুল একদিন তার রুমে বসে বিসিএস এর জন্য পড়াশোনা করছিল। তখনই উর্মি রাহুলের দরজায় কড়া নাড়ে। তখন রাহুল বইগুলো লুকিয়ে রেখে দরজা খুলে দিল। তখন উর্মি রাহুলের রুমে ঢুকে রাহুলকে বলে, শোন, আজকে বিকেলে আমি ফুফুদের গ্রামে যাব আর সেখানে কয়েকদিন থাকবো, তাই তুই তোর কিছু কাপড় সাথে করে নিয়ে নিস। ম্যাডাম কারণটা কি জানতে পারি? তোর জানার দরকার নেই। উর্মি চলে যায় রাহুলের রুম থেকে। রাহুল দুপুরের খাবার খেয়ে নিজের রুমে এসে কাপড়গুলি গুছিয়ে নিল, তারপর ঘুমিয়ে পড়ে। 3:50 শেষে রাহুল ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়। তারপর ছোট আম্মু নাদিমার চাচিকে বলে রাহুল বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে উর্মির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর উর্মি একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। রাহুল গাড়ির দরজা খুলে দিয়ে ব্যাগটা পেছনের ডিকিতে রাখে। তারপর রাহুল গাড়ি চালানো শুরু করলো। উর্মির ফুপুর বাসা উর্মিদের বাসা থেকে 60 কিলোমিটার দূরে। মাঝ রাস্তায় আসার পর রাহুল উর্মিকে বলে, ম্যাডাম একটা কথা আপনাকে কয়েকদিন ধরে বলবো বলে ভাবছি। কি কথা? ম্যাডাম, জয় স্যারকে আপনি কতটুকু ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন কেন? ম্যাডাম বলেন না। নিজের চেয়েও বেশি ভালোবাসি। আর আপনার মা বাবাকে? হ্যাঁ, তাদেরও ভালোবাসি। কতটুকু? হ্যাঁ, তাদেরও ভালোবাসি। আচ্ছা, এখন যদি ছোট আব্বু আর ছোট আম্মু জয় ভাইয়ার সাথে আপনার বিয়ে ক্যান্সেল করে দেয় তাহলে আপনি কি করবেন?
হোয়াট? কি বললি তুই? আরে ম্যাডাম রাগেন কেন? তো কি করব? তুই কি বলছিস সেগুলো? আরে ম্যাডাম, আমি জানতে চাইছি, এমন একটা পরিস্থিতি তৈরি হলো, আপনি জয় স্যারকে বা আপনার বাবা আর মাকে বেছে নিতে হবে, তখন আপনি কাকে বেছে নেবেন? আমি কিন্তু তোর কোনো কথাই বুঝতে পারছি না কিন্তু। আরে বলুন না। সেটা না হয় পরিস্থিতি তৈরি হলে দেখা যাবে। তুই এখন চুপচাপ গাড়ি চালাতো। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। গ্রামে প্রবেশ করে কিছু দূর আসার পর গ্রামের কয়েকজন বখাতে এসে রাহুলের গাড়ির সামনে দাঁড়ায় আর ছেলেগুলো বলা শুরু করে, তোদের কাছে যা আছে সবকিছু বের কর, না হলে কিন্তু তোদের এখানে মেরে দেব। ম্যাডাম, এদের খিদে পেয়েছে মনে হয়, মিষ্টিগুলো ওদের দিয়ে দেন। কি? ওই আমাদের খিদে লাগছে তোকে কে বলছে? বারে, আপনারা না এইমাত্র বললেন আপনাদের খিদে রাখছে, তাই তো বললাম মিষ্টিগুলো দিয়ে দিতে। আমরা আবার কখন বললাম? ওই রাহুল, তুই এই ফকিরের বাচ্চার সাথে কি কথা বলছিস? ফুফাকে একটা কল দিলে সবকিছু হাওয়া হয়ে যাবে। কি বললি তুই আমাদের? আর তোর কোন বাপকে কল দিবি? দে, আমরা এখানেই আছি। ঠিক বললি তুই? হ্যাঁ। সাহস থাকলে গাড়ির সামনে থেকে সর, আমিও গাড়ি থেকে নেমে তোদের মজা দেখাচ্ছি। সাহস থাকলে বের হয়ে আয়। ওরা গাড়ির সামনে থেকে সরে যাওয়া মাত্রই আমি দরজা হালকা খুলে ওদের দিকে ঝুঁকে বাম্পা গিয়ারে রেখে চাপ দিলাম। ওরা বোঝার আগেই আমরা গাড়ি নিয়ে পকার পার। কিছুক্ষণ পর ফুপুদের বাসায় এসে পৌঁছে গেলাম। তারপর ম্যাডামের ব্যাগ, আমার ব্যাগ আর বাকি ব্যাগগুলো সাথে নিয়ে ফুপুর বাসায় প্রবেশ করলাম। ফুপু ফুপা সবার সাথে কথা বলে আমি ম্যাডামের ব্যাগ ম্যাডামের থাকার রুমে রেখে আমি আমার রুমে এসে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ কারো ধাক্কাধাক্কির কারণে ঘুমটা ভেঙে গেল। আমি তাকিয়ে দেখলাম ফুপুর শেখ ফাজিল মাইয়া সুমি। আমি কেন ওরে ফাজিল বললাম সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সুমি এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। তখন সুমি বলে, ও মোর পরাণের স্বামী, ঘুম থেকে উঠুন তো। এই ফাজিল, কি বলিস এসব? তুই কি ভালো হবি না কখনো? আমি তো ভালো না, ভালো লয়াই থাইকো। বল, কি জন্য আসছিস তুই এখানে? খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। কেন? কয়টা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন। গড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10:30 বাজে। তখন বললাম, খাওয়া দাওয়া শেষ সবার? না, আপনার জন্য অপেক্ষা করছে। উঠে আমি নিচে চলে এলাম। নিচে এসে দেখলাম সবাই বসে আছে। তখন ফুফা আমায় বলেন, কি জনাব রাহুল সাহেব? এই তো ফুফা, ভালো, তুমি কেমন আছো? টেনশনে ছিলাম, তবে এখন টেনশন ফ্রি আছি। কোনো টেনশনের চিন্তা নাই, আমি আছি তো। সেটাই তো বর্ষার জায়গা। আচ্ছা বুঝলাম, তোমরা সবাই এই ছোট লোকটাকে নিয়ে এত আদিক্ষেতা করছো কেন? টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে আমি সবাই বসে টিভি দেখে খাওয়া শুরু করলাম। ম্যাডামের কোনো কথার উত্তর দিলাম না। উত্তর দিলেই চেঁচামেচি শুরু করবে। কিছুক্ষণ পর আমার পাশে তাকিয়ে দেখলাম সুমিও আমার পাশে এসে বসছে। আমি সুমির দিকে একবার তাকিয়ে আবার খাবার খাওয়াতে মনোযোগ দিলাম। তখন উর্মি ম্যাডাম সুমিকে বলেন, কিরে সুমি, তুই খাবার টেবিল ছেড়ে ওই ছোট লোকটার সাথে গিয়ে খাবার খাচ্ছিস কেন? আপু, আমার ইচ্ছে করছে তাই। ফুফু ফুফা, তোমরা সুমিকে কিছু বলছো না যে? কি বলবো? ওই ছোট লোকটার সাথে বসে খাবার খাচ্ছে আর তোমরা কিছু বলছো না যে? দেখো উর্মিমা, সুমি এখন প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। ও ওর নিজের বুঝটা এখন বুঝতে পারছে, কার সাথে চলাফেরা করলে ভালো হবে আর কার সাথে চলাফেরা করলে খারাপ হবে, সেটা ও নিজেই বুঝতে পারে। তাই বলে উর্মি, এইসব কথা বাদ দে, তুই খাবার খেয়ে নে। রাহুল বাবা, তোর কি কিছু লাগবে? না ফুপু। আরে মা, আর একটু খাবার দাও। দেখছো না আগের থেকে কেমন যেন শুকিয়ে গেছে। ওই ফাজিল, আমি শুকিয়ে গেছি কোথায়? দেখছিস না মোটা হয়ে গেছি? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। তুই দেখতে পাবি, তুই তো আস্ত একটা ফাজিল। তুই একটা ফাজিল। খাবার খা চুপচাপ। এইদিকে উর্মি রাগে ফুঁসছে। ভেবেছিল সে এখানে রাহুলকে এনে ইচ্ছে মতো অপমান করবে, কিন্তু এখানে নে তার উল্টো সবাই রাহুলকে নিয়ে কথা বলছে। উর্মি খাওয়া শেষ করে তার রুমে চলে যায়। এদিকে রাহুল খাবার খেয়ে যেই তার রুমে যাবে, তখন ফুপু আর ফুপা রাহুলের সামনে এসে বলেন, আর কত অপমান সহ্য করবি তুই রাহুল? চাকরের আবার মান অপমান? এই তো আর কয়েকটা দিন, তারপর ম্যাডাম তো ওনার স্বামীর বাড়ি চলে যাবেন। সত্যি কথাটা বলে দে না,
এবার উর্মিকে তাহলে তোর সাথে অত্যন্ত খারাপ ব্যবহার আর করবে না। সেটা আমি চলে যাওয়ার কয়েকটা দিন আগে ওনাকে বলবো। তুই চলে যাওয়ার কয়েকটা দিন মানে? আরে ও কিছু না, তোমরা টেনশন করো না, আমায় নিয়ে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে তুমি আমায় নিয়ে কলেজে যাবে? পারবো না। ও বাবা, ও মা, বলো না আমায় নিয়ে কালকে কলেজে যেতে। আর নাটক করতে হবে না। আচ্ছা নিয়ে যাব, কিন্তু কিন্তু কি রে রাহুল? ম্যাডাম, এ নিয়ে চিন্তা করতে হবে না, আমি উর্মিকে বুঝিয়ে বলবো, তাহলে উর্মি বুঝবে। আচ্ছা গুড নাইট। পরের দিন সকালে রাহুলের ঘুম ভাঙে কারো গরম নিঃশ্বাসে। তখন রাহুল তাকিয়ে দেখে সুমি তার খুব কাছে। এটা দেখে রাহুল এক লাফে বিছানা ছেড়ে মাটিতে গিয়ে পড়ে। তখন সুমি বলে, এটা কি হলো? তুই কি করছিলি এটা? একটু মিষ্টি খাওয়ার জন্য আসছিলাম। মিষ্টি খাবি তো আমার কাছে কি? মা, তুমি তো মিষ্টি বয়, তাই তো তোমার কাছে মিষ্টি খাওয়ার জন্য আসছি। তুই কি রুম থেকে যাবি না আমি চলে যাব? নাটক করে লাভ নেই, তোমরা 1 সপ্তাহ আমাদের এখানে থাকবে। জীবনেও না। বেশি কথা না বলে রেডি হয়ে নাও, একটু পরে কলেজে যেতে হবে। এত সকালে? আমাদের ক্লাস 9টায় শুরু, আর এখন 7:50 বাজে। আচ্ছা তুই যা, আমি নিচে আসছি। আচ্ছা, ওইটা কি তোমার ডান পাশে? কো রাহুল তার ডান পাশে তাকাতেই সুমি রাহুলের বাম গালে একটা চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায়। রাহুল কি বলবে বুঝতে পারছে না। তারপর রাহুল ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যায়। বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালে নাস্তা করে সুমির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সুমি চলে আসে। তখন রাহুল আর সুমি বের হয় বাসা থেকে। রাহুল যেই গাড়িতে গিয়ে বসবে তখনই সুমি বলে, ওইদিকে কোথায় যাচ্ছ? কেন গাড়িতে যাবি না? না। তাহলে হেঁটে যাবি কি? না। তাহলে কলেজে যাবি কিসে করে? বাইকে করে যাব। বাইক পাবি কোথায়? আর আমি তো বাইক চালাতে পারি না। মিথ্যা বলবে না, আমি জানি তুমি বাইক চালাতে পারো, আর বাইক গ্যারেজে আছে, নিয়ে আসো গিয়ে। গাড়ি থাকতে বাইক কেন? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। পারবে না তো তুমি? না। মা বাবা কোথায় তোমরা? এই চুপ, যাচ্ছি আমি। চাবি কই? বাইকে আছে। তারপর গ্যারেজে গিয়ে দেখতে পেলাম একটা নতুন বাইক, অ্যাপাচি RTR 164V। তারপর বাইক স্টার্ট দিয়ে আমি গেটের সামনে এসে দাঁড়ালাম। সুমি এসে পিছনে বসলো। তখন আমি বললাম, এই নতুন বাইক কার জন্য কিনে আনা হয়েছে? তোমার জন্য। আমার জন্য মানে? যেদিন আমি শুনলাম তুমি আর উর্মি আপু আমাদের বাসায় আসবে আর 1 সপ্তাহ থাকবে, তখনই আমি প্ল্যান করে বাবাকে বলে বাইক কিনে নিয়ে আসলাম। আর তুমি এভাবে আমায় নিয়ে প্রত্যেক দিন কলেজে নিয়ে যাবে। বাহ, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙবে। তুমি কি বললে এক্ষুনি? কিছু না, এই বলে আমি বাইক চালানো শুরু করলাম। কিছু দূর আসার পর সুমি আমায় জড়িয়ে ধরলো শক্ত করে। আমার কেন যেন অস্বস্তি হচ্ছিল। আমি তখন বাইক রাস্তার পাশে দাঁড় করালাম। কি হলো? তুই এভাবে আমায় জড়িয়ে ধরেছিস কেন? আমার ভয় করে তাই। ভয় যখন করে তাহলে বাইকে আসার জন্য পাগল হয়েছিলি কেন? সাথে তুমি আছো তাই। তুই যদি এভাবে জড়িয়ে ধরিস তাহলে আর বাইক চালাবো না, আর তোর কলেজ মিস হয়ে যাবে। তাহলে তো তোমার সাথে আরো সময় কাটাতে পারবো ভালো করে। কি বলো তুমি? দেখ বোন, তুই এসব কেন করছিস বলতো? কি বললি? তুই আমাকে তুই করে বলছিস কেন? আমি তোর কোন সম্পর্কের বইন লাগি? কেন ফুফাতো বোন? তুই তো আর নিজের ফুফাতো ভাই না, আর এখন ফুফাতো ভাই বোনের মাঝে এসব হয়। কি সব হয়? প্রেম, ভালোবাসা, বিয়ে বা। চুপ কর, আমি নিয়ে যাচ্ছি তোকে। এই বলে রাহুল গাড়ি চালানো শুরু করে আর মনে মনে বলে, সুমি যা চাইছে সেটা কখনো সম্ভব না। আমার মতো চাকরের সাথে তার কখনো যায় না। আর তাছাড়া আমার এমন ছন্নছাড়া জীবনের সাথে সুমিকে জড়ানো ঠিক হবে না। যেই পরিবারের সবাই আমায় এত ভালোবাসে তাদের সাথে এমন বেইমানি আমি কখনো করব না। তার চেয়ে বরং সুমিকে বুঝিয়ে বললে সে ঠিকই বুঝবে। রাহুল এসব ভাবতে সুমির কলেজের সামনে এসে পৌঁছে যায়। তারপর সুমি রাহুলের হাত ধরে কলেজের ক্যাম্পাসে ঢুকে সুমি তার বান্ধবীদের সাথে রাহুলের পরিচয় করিয়ে দেয়। আর সুমি বলে, হ্যালো গাইস, মিট মাই বয়ফ্রেন্ড রাহুল। সুমির বন্ধু আর বান্ধবীরা রাহুলের সাথে এসে পরিচিত হয়ে নেয়। এদিকে রাহুল তো সুমির কথা শুনে পুরোই অবাক হয়ে গেছে। আর সুমির বন্ধু বান্ধবীরা রাহুলকে দুলাভাই ডাকা শুরু করেছে। তখন রাহুল বলে, আপুরা, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আর সুমি, তোমাদের যা বলেছে সেটা মিথ্যা। আমি হচ্ছি তোমাদের মামার বাসার সামান্য একজন চাকর। রাহুলের কথা শুনে সুমির বান্ধবীদের মুখ হা হয়ে গেল। তখন সুমি রাহুলের দিকে একবার রাগী চোখে তাকিয়ে বলে, তুমি মামাদের বাসার চাকর? কে বলেছে?
মামারা সবাই তোমায় তাদের ছেলে মনে করে। আর চাকর হয়েছে তো কি হয়েছে? তুমি তো আর চুরি করছো না, তুমি নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করছো। আর সবচেয়ে বড় কথা হলো কোনো কাজে ছোট নয়। আর রইল চাকর বলে তুমি মনে করছো তোমার পরিবারের সবাই তোমায় আমার থেকে দূরে সরিয়ে দিবে? তুমি যদি এটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আমার বাবা মা জানে তোমার আর আমার ব্যাপারে। মানে? বাবা আর মা সব জানে। আমি বাবা আর মাকে সবকিছু খুলে বলেছি। সবকিছু জানার পরও ফুপা আর ফুপু কিছু বলেনি? না। কিন্তু সামান্য একজন চাকরের সাথে। উফ, তুমি বারবার নিজেকে চাকর বলছো কেন? তোমায় আমরা কেউ চাকর বলেছি কখনো? এর মাঝেই ক্লাসের বেল বেজে দেয়। সুমি আর তার বন্ধু বান্ধবীরা চলে যায়। রাহুল গিয়ে বাইকে বসে সুমির কথাগুলো ভাবছে। এভাবে কেটে যায় কয়েক ঘন্টা। সুমি ক্লাস শেষ করে চলে আসে আর রাহুল ভেবেচিন্তে কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়। তখন রাহুল বাইক স্টার্ট দিল। কিছু দূর আসার পর রাহুল বলে, বলো কি কথা? মনে মনে বললাম, আরে গাধা বলে দে না, আমি যে কথাটা এতদিন ধরে শুনতে চাইছি। রাহুল আরো কিছু কথা বলতে যাবে তার আগেই ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে কিছু বলতে যাবে তার আগে ওপাশ থেকে যা শুনলো তাতে রাহুলের হাত থেকে ফোন মাটিতে পড়ে গেল। তখন সুমি বলে, কি হলো, বসে পড়লে যে? ম্যাডাম কল দিয়েছিল। আর কি? এখন বাসায় না গেলে আমার অবস্থা খারাপ করে দিবে বলেছে। হারে আপু কিছু করবে না, তোমায় ভয় দেখাচ্ছে আপু। না, লেট করা যাবে না। ম্যাডাম রেগে আছে অনেক। তুই বাইকে উঠে পড়। বাসায় গিয়ে আগে ম্যাডামের মেজাজ ঠান্ডা করতে হবে, তা না হলে ম্যাডাম আমার অবস্থা খারাপ করে দিবে। তুমি না বললে আমায় কি বলবে? বেঁচে থাকলে পরে বলবো। তুই তাড়াতাড়ি করে বাইকে ওঠ। উঠছি। সুমি মন খারাপ করে বাইকে উঠে পড়ে। রাহুল বাইক চালাতে শুরু করে। কিছুক্ষণ পর রাহুল বাসায় এসে পৌঁছে যায়। সুমিকে নামিয়ে দিয়ে রাহুল বাইকে গ্যারেজে রেখে সোজা উর্মির দরজার সামনে গিয়ে কড়া নাড়ে। তখন উর্মি বলে, ভেতরে আয়। আমি ভিতরে ঢুকতেই ম্যাডাম আমার সামনে এসে আমার গালে তার হাত দিয়ে 2 বার মালিশ করে দিল। সাথে সাথে 2 হাত দিয়ে আমি আমার গালটা চেপে ধরি। এত জোরে মেরেছে, গালে ব্যথা করছে। আমি আমার হাত দেখলাম, রক্ত লেগে আছে। আমার আর বুঝতে বাকি রইল না ম্যাডামের থাপ্পড়টা এতটা জোরেই মেরেছে যার জন্য আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে। তখন ম্যাডাম রাগী কণ্ঠে আমায় বলে, তোকে এখানে কেন নিয়ে আসছি আমি? মাথা নিচু করে বললাম, ম্যাডাম আপনার সাথে থাকার জন্য। তাহলে তুই কি করেছিস? আসলে ম্যাডাম ফুপু আর ফুপা আমায় বললো যাওয়ার জন্য, তাই। তোরে আমি কি বললাম আমার মুখের উপর কখনো কথা বলবি না? তাহলে তুই আমার মুখে মুখে তর্ক কেন করছিস? ম্যাডাম ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। যা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আর শোন, আর যদি এমন ভুল করছিস তাহলে তোর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। আমি গাড়ির কাছে চলে এলাম। এইদিকে মাথাটাও ঘুরছে। কত জোরে মেরেছে থাপ্পড়টা। কিছুক্ষণ পর উর্মি গাড়িতে এসে বসে। তখন রাহুল বলে, ম্যাডাম কোথায় যাব? তুই গাড়ি চালানো শুরু কর, আমি বললে গাড়ি থামাবি। আচ্ছা ম্যাডাম। রাহুল গাড়ি চালানো শুরু করলো। কিছু দূর যাওয়ার পর উর্মি রাহুলকে একটা বড় শপিং মলের সামনে গাড়ি থামাতে বলে। রাহুল গাড়ি থামিয়ে দরজা খুলে দিল। উর্মি কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলে, তুই এখানে থাকবি। আর হ্যাঁ, মনে রাখিস, ছোট লোকের বাচ্চা, আমার এই গাড়ির দাম অনেক। যদি গাড়ির কিছু হয় তাহলে তোর কপালে শনি আছে। জি ম্যাডাম। উর্মি চলে যায় শপিং মলের ভেতরে। কিছুক্ষণ পর উর্মি একটা ব্যাগ হাতে করে নিয়ে বের হয়। গাড়ির কাছে আসতেই রাহুল দরজা খুলে দিল। উর্মি গিয়ে গাড়িতে বসে রাহুল গাড়ি চালানো শুরু করলো। তখন রাহুল বলল, ম্যাডাম এখন কোথায় যাবেন? ফুফুর বাড়িতে। রাহুল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা নিয়ে নিল, যেটা আজকে সুমি দেখিয়ে দিয়েছিল। কলেজে যেতে রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে উর্মি রাহুলকে বলে, এই গাড়ি থামা। কেন? আমি হাওয়াই মিঠাই খাবো। ম্যাডাম সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই রাস্তা খুব একটা ভালো না। আর একটা কথা বলবি তো আমি তোর গাল লাল করে দিব। চুপচাপ গাড়ি দাঁড় করা। কিন্তু ম্যাডাম। দাঁতে দাঁত চেপে বললাম, গাড়ি থামা বলছি। রাহুল বাধ্য হয়ে গাড়ি দাঁড় করায়। উর্মি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাই ওয়ালার কাছে চলে যায় আর হাওয়াই মিঠাই খাওয়া শুরু করে। রাহুল গাড়ির ভিতরে বসে এক দৃষ্টিতে উর্মির মিঠাই খাওয়া দেখছে। উর্মি পুরো বাচ্চাদের মতো খাচ্ছে। তখনই সেখানে ওই দিনের ছেলেরা চলে আসে। এরা দেখে রাহুল গাড়ি থেকে নেমে উর্মির সামনে গিয়ে দাঁড়ায়। উর্মির তো সেদিকে কোনো খেয়াল নেই, সে তার মতো করে হাওয়াই মিঠাই খেয়েই যাচ্ছে। তখন ছেলেগুলো শীষ বাজিয়ে বাজিয়ে উর্মির সামনে যায়। ছেলেগুলো উর্মির কাছে যাওয়ার আগে
রাহুল উর্মির সামনে চলে আসে। তখন ছেলেগুলো বলে, কিরে আজকেও কি তুই এই মেয়েকে নিয়ে যেতে পারবি? শুধু শুধু ঝামেলা করছেন কেন? ঝামেলা কোথায়? তুই চলে যা, আমাদের এই মেয়েকে ভালো লাগছে, আমরা এর সাথে আজকে সারা রাত একটু মজা করব। ছেলেগুলোর কথা শুনে উর্মি খাওয়া থামিয়ে দিয়ে ছেলেটার গালে ঠাস ঠাস করে বসিয়ে দিয়ে বলে, ফকিরের বাচ্চা, তুই আমায় নিয়ে এমন কথা বলার সাহস পেলি কি করে? এই বলে ওই ছেলেটার গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে আরো একটা থাপ্পড় বসিয়ে দিলাম। আরেকটা ছেলে যখন এগিয়ে আসবে তখন রাহুল ওই ছেলেকে মারা শুরু করলো। কিছুক্ষণ পর আরো কয়েকজন এসে ওই ছেলেদের সাথে যোগ দিল। রাহুল কোনো উপায় না পেয়ে উর্মিকে নিয়ে দৌড়ানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে রাহুলরা আর একটা গ্রামে চলে যায়। ওই গ্রামে গিয়ে রাহুলরা একটা মসজিদে আশ্রয় নেয় আর মসজিদের মুয়াজ্জিনকে সব খুলে বলে। মুয়াজ্জিন সব শুনে রাহুল আর উর্মিকে বসতে বলে। তিনি গ্রামের মুরব্বীদের খবর দিলেন। কিছুক্ষণ পর মুরব্বীরা আসলে রাহুল সবকিছু খুলে বলে আর তাদের সাহায্য চায়। তখন মুরব্বীরা রাহুলদের নিয়ে একটা জায়গায় বসেন। তারপর রাহুল আর উর্মিকে নানান প্রশ্ন জিজ্ঞেস করে। রাহুল সব প্রশ্নের উত্তর সঠিক দিলেও উর্মি সবকিছু উত্তর দেয়নি। রাহুল সবাইকে বলে উর্মি তার স্ত্রী, কারণ রাহুল গ্রামের মুরব্বীদের কথা বলার ধরন আগে থেকে জানত। উর্মি তখন রাহুলকে সাথে মুরব্বীদের ও নানানভাবে কটূক্তি করে। তখন মুরব্বীরা সবাই মিলে কাজী রেখে উর্মি আর রাহুলের বিয়ে করিয়ে দিলেন। বিয়ে শেষ হয়ে গেলে রাহুল আর উর্মিকে তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিল রাহুল। সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে, সাথে উর্মিও গাড়িতে উঠে। রাহুল গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর উর্মি রাহুলকে গালি দিয়ে বলে, এই চাকরের বাচ্চা চাকর, তোর সাহস হলো কি করে আমায় তোর বউ বলার? এছাড়া কোনো উপায় ছিল না। আমি সবকিছু ঠিক করে নিয়েছিলাম, কিন্তু আপনি সবকিছু ভেস্তে দিলেন। তুই বাড়ির সামান্য চাকর হয়ে আমায় তোর বউ বলবি, সেটা আমি আবার মেনে নেব? তুই ভাবলি কি করে? ম্যাডাম, আপনি গ্রামের মুরব্বীদের কথার মানে বুঝবেন না আর মুরব্বীদের কথার উত্তর দিতে পারবেন না, তাই আমি আপনাকে আমার বউ বলেছি। আপনি যদি আমার সাথে তাল মিলিয়ে কথা বলতেন তাহলে আজকে আপনার সাথে আমার বিয়ে কখনো হতো না। আপনি আপনার জেদ আর ইগোর জন্য আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি এই বিয়ে মানি না, আর না তোকে আমার স্বামী বলেও মানি। আমি কয়েকদিন পরে তোকে ডিভোর্স দিয়ে দিব। আমারও কোনো ইচ্ছে নেই আপনার মতো পাগলের উন্মাদ মেয়েকে বিয়ে করার। কি বললি ছোট লোকের বাচ্চা? হ্যাঁ, ঠিক বলেছি। আমাকে কি পাগল করতে কামড়াইছে যে আপনাকে আমার বিয়ে করতে হবে? ভাগ্য খারাপ আর পরিস্থিতির জন্য আপনাকে বিয়ে করতে হয়েছে। এবার কিন্তু তুই তোর লিমিট ক্রস করছিস। ও, আপনি এখন আমায় লিমিট ক্রস করছি বলেছেন? সামান্য কয়েকটা কথা বলতে আপনার লিমিট আমি অতিক্রম করে ফেলেছি। আর আপনি যে আমায় ছোটবেলা থেকে অনেক কথা বলেছেন, তাহলে কি আপনি লিমিট ক্রস করেননি? শুনুন ম্যাডাম, মানুষের আসল পরিচয় তার সৌন্দর্য বা টাকা পয়সা নয়। তার আসল পরিচয় হলো তার ব্যবহার, তার চরিত্র দিয়ে। আপনারা বড় লোকরা মানুষকে বিচার করেন টাকা পয়সা দিয়ে, তাই হয়তো কোনো মানুষ আপনাকে ধোঁকা দিবে সেটা বুঝে উঠতে পারেন না। আপনারা মনে করেন টাকা পয়সা থাকলেই আসল সুখ, কিন্তু ম্যাডাম সেটা সত্যি না। সত্যিটা হলো মানুষের ভালো কাজেই একজন মানুষের আসল শান্তি। আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে শুয়ে শুয়ে চিন্তা করেন কালকে কত টাকা ইনকাম করব, কালকে কোথায় কোথায় পার্টি করব, তাহলে হয়তো আপনি ঘুমাতে পারবেন, কিন্তু শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আবার আপনি যদি চিন্তা করেন আজকের দিনে আপনি কতজন মানুষের সাথে ভালো ব্যবহার করছেন আর কয়েকজন মানুষকে সাহায্য করেছেন, সেটা মনে হলে আলাদা একটা শান্তি নিজের ভিতর অনুভব করবেন, আর তখনই ঘুমটাও শান্তির হবে। রাহুলের কথাগুলো প্রথমে উর্মি ভালো না লাগলেও পরে কেন জানি রাহুলের বলা কথাগুলো শুনতে ভালো লাগছিল। তখন রাহুল আবার বলে ওঠে, ম্যাডাম চিন্তা করবেন না, আজকের বিষয়টা কেউ জানবে না। আর কয়েকদিন পরে আমি ডিভোর্স পেপারে স্বাক্ষর করে আপনাকে দিয়ে দিব। কথা বলতে বলতে রাহুলরা বাসায় চলে আসে। উর্মি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়। রাহুল গাড়ি পার্কিং করে বাসার ভেতরে প্রবেশ করে। তখন ফুপা বলেন, কোথায় গিয়েছিলি তোরা? ম্যাডাম কি যেন কাজ ছিল, তাই ম্যাডামকে নিয়ে গিয়েছিলাম। সন্ধ্যা পরে কোথাও বের হবে না, গ্রামে সন্ধ্যার পরে কোথাও বের হবে না। গ্রামের পরিবেশ সন্ধ্যার পরেই পাল্টে যায়। আচ্ছা। রাহুল তার রুমে চলে যায়। রাতের খাবার খাওয়ার সময় ফুপু বলেন, উর্মিমা, তোর আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না ফুফু, আমার কোনো সমস্যা হচ্ছে না। উর্মিমা, তুই চাইলে কালকে সুমির সাথে সুমির কলেজে যেতে পারিস। তাছাড়া রাহুলও সুমিকে নিয়ে সুমির কলেজে যায়। কলেজে গিয়ে তোরও ভালো লাগবে। তোর ফুফু তো তার কাজ নিয়ে বিজি, আমিও আমার অফিস নিয়ে। তুই একা একা বাসায় থাকিস। আপু যাবে না আমার কলেজে, তাই না আপু? আমি তোকে কখন বললাম আমি যাব না কলেজে? তুই না কালকে বললি যাবি না আমার কলেজে?
তখন ইচ্ছা হয়নি, এখন আমার ইচ্ছে হয়েছে তাই। রাহুল সোফায় বসে টিভি দেখছে আর খাবার খাচ্ছে। আর এইদিকে উর্মি কালকে কলেজে যাবে শুনে সুমির অনেক রাগ হচ্ছে। সুমির রাগ হচ্ছে তার বাবার উপর, তিনি কেন উর্মিকে তাদের সাথে কলেজে যেতে বলেছেন। সুমি মন খারাপ করে খাবার নাড়াচাড়া করছে। তখন সুমির মা বলেন, কি রে সুমি, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। সুমি, তুই কোনো কিছু নিয়ে টেনশন করেছিস? আস্তে আস্তে করে বললাম, তুই তো আমার আসল টেনশনের কারণ আপু। কালকে কলেজে গিয়ে যে তুই কি করবি সেটা নিয়ে আমি টেনশনে আছি রে বোন। কি রে, কিছু বলছিস না যে? কালকের বাসের জন্য অপেক্ষা করছি। কিসের বাস? সেটা তুমি বুঝবে না। তারপর খাবার শেষ করে যে যার যার রুমে চলে যায়। রাহুলও তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে সকালে নাস্তা শেষ করে মোবাইলে গেম খেলা শুরু করে। এইদিকে উর্মির আর সুমি সকালে নাস্তা শেষ করে নিজেদের রুমে গিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিছুক্ষণ পর উর্মি আর সুমি রেডি হয়ে নিচে আসে আর রাহুলের কোন দিকে নজর নেই। রাহুলের নজর শুধু নিজের মোবাইল স্ক্রিনে। তখন সুমি বলে, এই যে হ্যালো। ব্যস্ত আছি এখন, প্লিজ ডিস্টার্ব করবেন না, তাহলে তো খারাপ হয়ে যাবে। চুপচাপ কর, না হলে তোর। রাহুলের কোনো দিকে খেয়াল নেই, সে শুধু তার গেম নিয়ে ব্যস্ত। সুমি কোনো উপায় না পেয়ে তখন রাহুলকে জোরে ধাক্কা মারে। সুমির ধাক্কায় রাহুলের জ্ঞান ফিরে। তখন রাহুল সামনে তাকিয়ে দেখতে পায় উর্মি আর সুমি দাঁড়িয়ে আছে। রাহুল ফোন রেখে তাড়াতাড়ি করে গাড়ির কাছে চলে যায়। রাহুলের পিছন পিছন উর্মি আর সুমি গাড়ির কাছে চলে আসে। রাহুল দরজা খুলে দিলে উর্মি পিছনের সিটে গিয়ে বসে আর সুমি রাহুলের পাশের সিটে গিয়ে বসে। রাহুল গাড়ি চালানো শুরু করলো। কিছুক্ষণ পর সুমির কলেজে পৌঁছে গেল। সুমি গাড়ি থেকে নেমে উর্মিকে বলে, আপু চল। চল। রাহুলকে উদ্দেশ্য করে বললাম, কি হলো তুমিও আসো? উর্মি ম্যাডামকে দেখে আমি সুমিকে বললাম, না আপনারা যান, আমি এখানে আছি। আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি পৌঁছে যাব। বললাম না আসার জন্য। না, আপনারা যান। এই সুমি, ওকে এত করে বলছিস কেন? ও চাকর, ও গাড়ির কাছে থাকুক, ওকে কেন ডাকছিস তুই? আপু, ও তোদের চাকর, কিন্তু আমাদের জন্য ও আমাদের অতিথি। তাই অন্তত তুই আমার কলেজে ওকে চাকর বা অন্য কিছু না বললে খুশি হব। আর কলেজের সবাই বাবাকে সম্মান করে, তাই কলেজের সবার সামনে এমন কোনো আচরণ করিস না যার জন্য বাবার সম্মানহানি না হয়। ওর জন্য তোর এত দরদ কিসের? মানুষ হয়ে মানুষের জন্য দরদ থাকাটা কি স্বাভাবিক নয় আপু? দেখ আমি ওদের কথা শুনে বুঝতে পারলাম এদের যদি থামানো না হয় তাহলে দুই বোনের মাঝে ঝগড়া চুল ছিঁড়াছিঁড়ি হতে পারে। তখন বললাম, আমি গাড়িতে আছি, আপনারা আসুন। আর গাড়িতে গ্যাস নেই, আমি বরং গ্যাস নিয়ে আসি। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। রাহুল গাড়িতে এসে আবার গেম খেলা শুরু করলো। আর এইদিকে সুমি আর উর্মি ক্যাম্পাসে গিয়ে বসে। সুমি তার বন্ধু আর বান্ধবীদের সাথে উর্মির পরিচয় করিয়ে দিল। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে যায়। সকল ক্লাস শেষ করে সুমিরা আবার আড্ডা দেওয়া শুরু করে। কিছুক্ষণ পর সবাই যার যার বাসায় চলে যায়। সুমি আর উর্মি এসে দেখতে পায় রাহুল গেম খেলছে। তখন সুমি রাহুলের হাত থেকে মোবাইল নিয়ে নেয়। হঠাৎ করে কেউ আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। খেলার মাঝে এমনটা করলে বলেন তো কেমনটা লাগে? তা আবার যদি প্রিয় গেমস COD হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি বিরক্ত নিয়ে তাকালাম পাশে। আমি তখন দেখলাম সুমি আর ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে দিলাম। ওনারা গাড়িতে বসলে আমি আবার গাড়ি চালানো শুরু করলাম। 40 মিনিট পরে সবাই বাসা থেকে এসে পৌঁছে যায়। দুপুরের খাবার খেয়ে যে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলে রাহুলের ঘুম ভাঙলে রাহুল ছাদে গিয়ে দোলনায় শুয়ে পড়ে। রাহুল শুয়ে শুয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। সুমিদের বাসার ছাদে এলেই খারাপ থাকা মনটা নিমিষেই ভালো হয়ে যায়। পাখির কিচিরমিচির শব্দ মানুষের বাসায় ফেরার মতো করে পাখিরাও ফিরে যাচ্ছে তাদের আসল ঠিকানায়। আর সাথে পাখির কিচিরমিচির শব্দ। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি দেখে মনে হচ্ছে যেন পাখিদের মিলন মেলা। দল বেঁধে উড়ে এসে বসে গাছের ডালপালায়। গাছের প্রতিটি শাখা প্রশাখা ভরে ওঠে চড়ুই পাখিতে। আর তাদের কিচিরমিচির শব্দে মুখর থাকে গোটা এলাকা। সুমিদের পাশে বিদ্যুৎ কেন্দ্রের বাগানে বিকেল হলে সমাবেশ শত শত চড়ুই পাখির। সারাদিন এই স্থানটি ফাঁকা থাকে, তবে বিকেল হলে শুরু হয় পাখিদের আনাগোনা। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসতে থাকে পল্লী বিদ্যুৎ সংলগ্ন আশপাশের গাছপালাগুলোতে। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত হাজার হাজার পাখি এসে জড়ো হয় এলাকাটিতে। পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। তখনই রাহুল কারো ছাদের আসার শব্দ শুনতে পায়। তখন রাহুল তাকিয়ে দেখে সুমি আর উর্মি ছাদে আসছে। রাহুল সেটা দেখেও না দেখার ভান করে শুয়ে পড়ে।
শুয়ে শুয়ে পাখিদের আনাগোনা দেখছে। তখন উর্মি সুমিকে বলে, দেখ কেমন করে শুয়ে আছে। ও শুয়ে আছে, তাতে তোর কি আপু? আমরা এখানে আসছি সেটা কি ও চোখে দেখতে পাচ্ছে না? আচ্ছা আপু, তুই আমায় একটা কথা বলবি? কি কথা বল। রাহুল কি ছোট থেকে আজ পর্যন্ত তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে? তুই রাহুলকে সবার সামনে অনেক বাজেভাবে অপমান করিস, তারপরেও রাহুল তোকে কিছু বলেছে কি? চাকর হয়ে বলবে কি? আপু ও চাকর হলে ও কিন্তু আমাদেরও মানুষ। আচ্ছা আপু, আজকে যদি রাহুল চাকর না হয়ে কোনো ধনী ছেলে হতো, আর তুই যদি রাহুলের জায়গায় থাকতি, তাহলে তুই যেভাবে রাহুলকে আঘাত করিস, তাকে অনেক বাজেভাবে সবার সামনে টিজ করিস, সেগুলো রাহুল যদি তোর সাথে করতো, তাহলে তুই কি সেগুলো সহ্য করে নিতি? আপু, আমরা যেমন কষ্ট পেলে সেগুলো সহজেই প্রকাশ করতে পারি, কিন্তু রাহুল কষ্টগুলো সহজেই প্রকাশ করতে পারে না। রাহুল তার মনের কষ্টগুলো নিজের মাঝে জমিয়ে রাখে। জানিস তো আপু, মানুষ যখন তার নিজের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না, তখন আকাশের দিকে তাকিয়ে সেই কষ্টগুলো শেয়ার করে। আপু, তারপরেও যদি তুই চাস, তাহলে আমি রাহুলকে এখান থেকে তুলে দিচ্ছি। সুমির কথাগুলো শুনে কেন জানি উর্মির মনে কিছুটা মায়া হলো রাহুলের জন্য। তখন উর্মি রাহুলের চেহারার দিকে তাকালো। আসলে রাহুলের চেহারায় কষ্টের ছাপ। তখন উর্মি মনে মনে বলে, সত্যি তো, ওর চেহারায় কষ্টের ছাপ স্পষ্ট। না, আমার ওর সাথে এমনটা করা ঠিক হয়নি। সত্যি তো, আমি কষ্ট পেলে আমার কষ্টগুলো বাবা মা বা পরিবারের সাথে শেয়ার করতে পারি, কিন্তু রাহুলের তো কোনো পরিবার নেই যে তার কষ্টগুলো কারোর সাথে শেয়ার করবে। আমার সাথে অপমান সহ্য করেও আমায় কোনো একটা কটু কথা বলেনি, কিন্তু রাহুলকে দেখলেই কেন জানি অনেক রাগ হয়। নিজের রাগটাকে কেন জানি কন্ট্রোল করতে পারি না। না, সামনে থেকে ওর সাথে আর এমন করব না। এইদিকে সুমি তাকিয়ে দেখতে পায় উর্মি রাহুলের দিকে তাকিয়ে আছে। তখন সুমি উর্মিকে ধাক্কা দিয়ে বলে, আচ্ছা আপু, তুই দাঁড়া, আমি রাহুলকে তুলে দিচ্ছি দোলনা থেকে। সুমিকে আটকিয়ে দিয়ে বললাম, না লাগবে না, চল নিচে চল, ও ওর মতো থাকুক। চলো ফুফু আর ফুফার সাথে কথা বলি গিয়ে। সুমি উর্মির কথা শুনে একটা মুচকি হাসি দিল। উর্মি সুমিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিচে চলে যায়। সন্ধ্যাবেলা রাহুল ছাদ থেকে নেমে নিচে চলে যায়। সন্ধ্যাবেলা সবাই একসাথে বসে নাস্তা করছে, কিন্তু রাহুলকে দেখে মনে হচ্ছে রাহুল কিছু নিয়ে টেনশনে আছে। তখন ফুফু রাহুলকে বললেন, কি রে রাহুল, কি হয়েছে তোর? তুই এত চুপচাপ বসে আছিস যে, আর কাকে কল দিচ্ছিস বারবার? ফুপুর কথা শুনে সবাই রাহুলের দিকে তাকায়। তখন ফুপা রাহুলকে প্রশ্ন করেন, কি রে রাহুল, কি হয়েছে? কিছু সমস্যা হয়েছে কি? ফুপা, মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বাড়িতে কল দিচ্ছি কিন্তু কেউ কল রিসিভ করছে না, সবার ফোন বন্ধ দেখাচ্ছে। ওরা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সবাই হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই ফোন ধরছে না। রাহুলের কথা শুনে উর্মি কল দিল তার বাবা মা চাচা চাচির নাম্বারে, কিন্তু সবার ফোন বন্ধ দেখাচ্ছে। তখন উর্মি বলে, ফুফাও তো ঠিকই বলছে, সবার ফোন বন্ধ, আমি এখন কল দিয়েছিলাম। ফুপা, আমার মনে হয় একবার বাড়িতে যাওয়া আমার উচিত হবে। আরে চিন্তা করিস না, রাতে কোনো কাজে ব্যস্ত আছে হয়তো, তাই ধরছে না। আর কালকে কথা হয়েছিল আমার ভাইয়ের সাথে, ভাই বললো আজকে কি যেন একটা বড় ডিল হবে, তাই সবাই ওই কাজে বিজি এখন, তাই হয়তো কল ধরছে না। চিন্তা করিস না, হাতের কাজ শেষ হলে তোদের সাথে যোগাযোগ করবে। আরে তোরা খাওয়া দাওয়া কর শান্তিতে। রাহুলের কেমন জানি টেনশন হচ্ছে। রাহুল একের পর এক কল দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন বন্ধ আসছে। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল সুমিকে নিয়ে কলেজে যায়। কলেজ থেকে ফেরার পথে সুমি রাহুলকে গাড়ি থামানোর জন্য বলে, কি হলো? এভাবে গাড়ি থামানোর মানে কি? তোমার সাথে আমার কথা আছে। তোর মতো পিচ্চির আবার কি কথা? আরে আমার কথা শুনবে না? আমায় রাগাবে? আচ্ছা বল, কি বলবি? আই থিঙ্ক। তুমি চিন্তা করো। আরে আরে, আমার পুরো কথাটা তো শুনবে। জি বলেন, কি বলবেন? আমি মনে করি আমি তো। রাহুল গাড়ি থামিয়ে বলে। সুমি আর কিছু বলার আগে রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল সুমিকে থামিয়ে ফোন বের করে দেখতে পায় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। অপরিচিত নাম্বার দেখে রাহুল কল রিসিভ করেনি, কিন্তু কয়েকবার রিং হওয়ার পর রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে বলেছেন? রাহুলের প্রশ্ন শুনে ওপাশ থেকে কি উত্তর আসলো সেটা শোনা যায়নি। তবে রাহুল যা শুনলো সেটা শুনে রাহুল কিছু বলবে তার শক্তি বোধ হয় রাহুলের শরীরে নেই। কিছু বলার আগে রাহুল যা শুনতে পায় তাতে করে রাহুল মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাহুল মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে। তখন সুমি রাহুলের কাছে এসে রাহুলের ফোন হাতে নিয়ে বলে, হ্যালো, কে? হ্যালো, কি হলো, কথা বলছেন না যে? ওপাশ থেকে কোনো কথা বলছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। তারপরেও ফোনটা কেটে দিল। রাহুলের কাছে গিয়ে রাহুলকে বললাম, কি হলো, হঠাৎ করে বসে পড়লে কেন? আর কে কল দিয়েছিল?
কি বললো ফোন দিয়ে? রাহুল কোনো কথা বলছে না, মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে। সুমি একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু রাহুল কিছু বলছে না। হঠাৎ করে রাহুল বসা থেকে দাঁড়িয়ে যায়। তখন রাহুল বলে, এখন আমায় বাসায় যেতে হবে। কেন? সবকিছু ডিটেলসে বলা যাবে না। কিন্তু তুমি না বললে কি বলবে আমায়? কিছু না, বাইকে ওঠো। না, তুমি আগে বলো আমায় কি বলতে চেয়েছিলে। সুমি প্লিজ দয়া করে বাইকে উঠো, আমায় এখন বাসায় যাওয়া লাগবে। না বলছি তো না। তাহলে থাকো তুমি। এই বলে আমি বাইক চালিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ম্যাডামকে ডাকতে ডাকতে লাগলাম, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। উর্মি রুমে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিল, যার কারণে রাহুলের চিৎকার শুনতেও পাচ্ছিল না। তখন রান্নাঘর থেকে ফুফু বের হয়ে এসে বলেন, কি রে রাহুল, এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? এত কিছু বলার সময় নেই, আমাদের এখন বের হতে হবে। বের হবি মানে? ফুপু পরে সব বলবো। ম্যাডাম কোথায়? উর্মি তো ওর রুমে আছে। রাহুল তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উর্মির রুমে গিয়ে দরজা নক না করে উর্মির রুমে ঢুকে পড়ে। রাহুল রুমে ঢুকে দেখতে পায় উর্মি কানে হেডফোন লাগিয়ে উল্টো হয়ে শুয়ে আছে। তখন রাহুল গিয়ে উর্মির কান থেকে হেডফোন খুলে দিল। তখন উর্মি বিরক্তিকর ভাব নিয়ে তাকালো। উর্মি রাহুলকে দেখে রেগে বলে, ছোট লোকের বাচ্চা, তো সাহস হলো কি করে আমার রুমে ঢুকে আবার আমার কান থেকে হেডফোন খুলে নিস? সরি ম্যাডাম, আপনাকে আমি নিচে থেকে অনেক ডাকছিলাম, কিন্তু আপনি শুনতে পাননি, তাই আমি রুমে এসে হেডফোন খুলতে বাধ্য হই। তুই বেশি কথা বলছিস কেন? তোকে কি আমি সাফাই দিতে বলছি? এখন বল কি হইছে? আমাদের এখান থেকে বেরোতে হবে। কেন? সেটা গেলেই জানতে পারবেন। আমি যাব না, আমি আরো কয়েকদিন থাকবো এখানে। প্লিজ ম্যাডাম চলুন, আমি আপনার পায়ে পড়ি। প্লিজ ম্যাডাম, প্লিজ। চুপচাপ রুম থেকে বের হ বলছি, না হলে তোকে। এবার আর নিজের রাগটা সামলাতে পারলাম না। তখন বললাম, না হলে কি করবি তুই? ছোটবেলা থেকেই তো আমায় অপমান করে আসছিস, আর এখন নতুন কি করবি তুই? ছোট লোকের বাচ্চা, তুই তুই আমায় তুই করে কথা বলছিস? তোকে তো আমি। উর্মি যেই রাহুলকে মারার জন্য হাত তুলল, তখন রাহুল উর্মি গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে দিল। উর্মি থাপ্পড়গুলো খেয়ে অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে আছে। তখন রাহুল বলে, কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে গিয়ে বসেন। কুত্তার বাচ্চা, তুই আমায় থাপ্পড় মারলি, দেখ আমি তোর কি অবস্থা করি। রাহুল উর্মির হাত ধরে উর্মিকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে এসে উর্মিকে গাড়িতে বসিয়ে রাহুলও গাড়িতে বসে পড়ে। রাহুল গাড়ি স্টার্ট দিল। এদিকে রাহুল আর উর্মির যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন ফুপু। ফুপুর গোড় কাটে সুমির ধাক্কা দেওয়াতে। তখন সুমি তার মাকে বলে, মা কি হলো, তুমি এখানে কি করছো? রাহুল হঠাৎ করে বাসায় এসে উর্মিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ওরা চলে গেল আর তুমি ওদের আটকাতে পারলে না? রাহুল তো কোনো কথা বলার সুযোগই দিল না। ধুর, তুমি যে কি করো। কথাটা বলে সুমি ঘরের ভিতরে ঢুকে সোফায় বসে রাহুলের নাম্বারে কল দিল, কিন্তু রাহুল বারবার ফোন কেটে দিচ্ছে। এদিকে উর্মি রাহুলকে নানা রকমের কথা বলে গালি দিচ্ছিল, কিন্তু রাহুল সেগুলো কানে নিচ্ছিল না। রাহুল গাড়ি বেপরা গতিতে চালাতে শুরু করলে তখন রাহুলকে উর্মি বলে, ছোট লোকের বাচ্চা, কি করছিস কি? গাড়ি এভাবে চালাচ্ছিস কেন? গাড়ির কোনো ক্ষতি হলে তোর অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে। অবশ্য তোর আজকে এমন অবস্থা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমার গায়ে হাত তোলা, তাই না? তুই বুঝবি এই উর্মি চৌধুরী কি জিনিস। উর্মি ম্যাডাম পাগলের মতো তার প্রলাপ করেই যাচ্ছেন। আমি সেদিকে মনোযোগ না দিয়ে আমি চিন্তা করছি ফোনে আসার খবরটা যেন সত্যি না হয়। আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে বোধহয় অনেক লেট করে ফেলেছি। আমরা বাসায় এসে দেখতে পেলাম সবাই বাসার বাগানে বসে আছে। আমি গাড়ি থেকে সবার কাছে গিয়ে ছোট আব্বুকে বললাম, ছোট আব্বু তোমরা এখানে? বাবারে আমাদের সবকিছু কেড়ে নিয়েছে ও। কে ছোট আব্বু? আমরা ওকে নিজের ছেলের মতো মনে করতাম, কিন্তু ও যে আমাদের পিছন দিয়ে চোরের মতো ছুরি মেরে দিল, এটা হয়তো আমাদের কপালে লেখা ছিল। ছোট আম্মু, ছোট আব্বু, চাচা চাচি, দাদিমা কান্না করছে। সবচেয়ে আমার কষ্ট লাগছে দাদিমার জন্য। দাদিমাকে এই বয়সে এইভাবে বাসার বাইরে থাকতে হবে। সবাইকে শান্ত করার চেষ্টা করছিলাম। তখন ম্যাডাম ছোট আম্মুকে বলেন, মা, তোমরা এভাবে বাসার বাইরে কেন? আমাদের সব জিনিসপত্র বাইরে দেখছি। বাড়িতে পুলিশ অফিসার, উকিল, এসবের মানে কি? যাও তোমার ভালোবাসার মানুষকে গিয়ে সেটা জিজ্ঞেস করো। মানে? আমি তোকে আগে বলেছিলাম একে বিশ্বাস করিস না। দেখছিস তো তুই, আজকে ওর জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। আমি বলছি, চুপ থাক তুই। আজকে ছোট আব্বুরা কার জন্য রাস্তায় এসে নেমেছে সেটা আপনি জানেন? বলছি না চুপ।
তুই কি বললি? আর কে আছে এর পেছনে? আপনার হবু স্বামী, আপনার বয়ফ্রেন্ড জয়। রাহুলের কলার চেপে ধরে বললাম, জয়কে নিয়ে একদম মিথ্যা কথা বললাম, তোকে খুন করে ফেলবো। তুই বাড়ির চাকর, বাড়ির চাকরের মতো থাকবি, আমাদের কথার মাঝে কথা বলতে আসবি না একদম। তখন জয় বাসা থেকে বের হয়ে আসে। জয় এসে উর্মিকে উদ্দেশ্য করে বলে, জানো রাহুল সত্যি বলছে এসব। রাহুলের সামনে থেকে জয়ের সামনে গিয়ে বললাম, কি বলছো কি তুমি এইসব? হ্যাঁ জানো, তুমি যা শুনেছো সেটাই সত্যি। এই বাড়ি গাড়ি, সেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আমি অনেক কিছু করেছি, আর ফাইনালি আমি আমার প্ল্যানে জয়ী হলাম। জয়, মজা করার সময় এটা না। আরে আমি মজা করছি না তো, আমি সিরিয়াসলি বলছি উর্মি জানেমান, এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আমি তোমার সাথে ভালোবাসার নাটক করি, তোমার পিছনে কুত্তর মতো ঘুরে বেরিয়েছি। আস্তে আস্তে তোমার থেকে সকল ইনফরমেশন কালেক্ট করে তারপর আমি আমার কাজে নেমে পড়ি, আর এখন তোমরা তোমাদের বাড়ির বাইরে। নাও গেট লস্ট মাই হোম অ্যান্ড গেট লস্ট মাই লাইফ। ও হ্যাঁ, তোমায় একজনের সাথে পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি, একটু দাঁড়াও। লিজা, লিজা, মিট মাই ওয়াইফ লিজা। জয়ের কথাগুলো শুনে উর্মির চোখ যেন অমাবস্যার অন্ধকারে নেমে এলো। উর্মি জয়ের কলার চেপে ধরে বলে, এই কুত্তার বাচ্চা, তুই আমায় এভাবে ঠকালি কেন? জয় ঠাস ঠাস করে দুটো থাপ্পড় উর্মির গালে বসিয়ে দিয়ে বলে, তোর মতো নষ্টা আর অহংকারী মেয়েকে কাজে ব্যবহার করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আর এই জয়ের রুচি এতটাও খারাপ হয়ে যায়নি যে তোর মতো একটা বাজারি মেয়েকে ভালোবাসবো। তুই ছিলি আমার দাবার চালের এক কোটি, তোকে দিয়েই আমি গেমটা জিতে নিলাম। গেম শেষ, সাথে তুইও। এখন সসম্মানে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। রাহুল যখন সবাইকে নিয়ে চলে আসছিল তখন জয় রাহুলকে উদ্দেশ্য করে বলে, কি রে রাহুল, তুই এদের নিয়ে কোথায় যাচ্ছিস? তুই চাইলে থাকতে পারিস আমাদের সাথে, আমরা ওদের মতো এত পশু না যে তোর সাথে খারাপ ব্যবহার করব। হালকা হেসে বললাম, আমি আপনার মতো বেইমানও না যে যেই বিছানায় ঘুমাবো আবার সেই বিছানায় ভেঙেও ফেলবো। জয় সাহেব চাকর হতে পারি, তবে মালিকের সাথে কোনো সময়ই বেইমানি করব না। তবে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সাথে। জায়গা এটা থাকবে, বাড়িও এটা থাকবে, তফাৎ শুধু হবে আমি বাড়ির মালিক আর আপনি রাস্তার কুত্তা হবেন। কথাটি বলে রাহুল সবাইকে নিয়ে চলে আসে ওই বাসা থেকে। রাহুল সবাইকে নিয়ে একটা বাগানের পাশে বসে। তখন রাহুল সবাইকে উদ্দেশ্য করে বলে, ছোট আব্বু, চাচা, এসব হলো কি করে? আমরা কিছুই বলতে পারছি না। আজ সকালে হঠাৎ করে নোটিশ আসে বাসা ছেড়ে দেওয়ার জন্য, আর কালকে আমাদের হাত থেকে সব কন্ট্রাক্ট বের হয়ে যায়। যে কন্ট্রাক্টের জন্য ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম সেটা জমা দেওয়ার তারিখ কালকে চলে গেছে। আমি তো কখনো বিশ্বাস করতে পারি নাই জয় এমন করবে। ছোট আব্বু আর চাচা, তোমরা পুরোনো কথা ভুলে যাও, আমাদেরও নতুন করে আবার শুরু করতে হবে। কিন্তু নতুন করে শুরু করতে হলে তো অনেক টাকা দরকার। সেসব চিন্তা পরে করা যাবে, আগে দাদিমাকে নিয়ে চলো ফুপাদের বাড়িতে। আর ছোট আব্বু আর চাচা, তোমরা সেখানে কয়েকটা দিন থাকতে হবে, আর আমি আবার সিলেটে ফিরে আসব। কেন? কাজ আছে ছোট আম্মু। তারপর রাহুল একটা গাড়ি ঠিক করে সবাইকে নিয়ে আবার ফুপাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 3 ঘন্টা পর সবাই ফুপাদের বাসায় পৌঁছে গেল। ফুপু সবাইকে দেখে তো অনেক খুশি। তারপর সবাই মিলে ভেতরে গিয়ে বসলেন আর রাহুল তার রুমে চলে যায়। এদিকে সুমিও রাহুলের রুমে আসে। সুমি এসে দেখতে পায় রাহুল তার জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছে। তখন সুমি রাহুলকে বলে, কি ব্যাপার, তুমি কাপড় গুছাচ্ছ কেন? চলে যাব তাই। মানে? যা শুনেছ সেটাই। আমি আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে নিচে চলে এলাম। আমায় নিচে নামতে দেখে ছোট আব্বু বললেন, কি রে, কোথায় যাচ্ছিস তুই? কাজে। কিসের কাজে আর কোথায় যাচ্ছিস? চট্টগ্রামে যাচ্ছি। দাদু ভাই, আমাদের ছেড়ে যাবি তুই? দাদিমা, যদি তোমাদের জন্য ভালো কিছু করতে পারি তাহলে হয়তো ফিরে আসব, না হলে আসা হবে না। দাদু ভাই, কি বলছিস তুই? তোর কথার মানে কিছুই বুঝতে পারছি না আমি। কথাগুলো বলে চোখের জল মুছে নিলাম। ছোট আম্মু, তোমরা হয়তো জানো আমি কি বলছি। ভালো থেকো সবাই। আর যদি সৃষ্টিকর্তার কৃপায় হয় আর কিছু করতে পারি তাহলে হয়তো আবার দেখা হবে। দিব এক থাপ্পড়। তুই কি থেকে কি শুনেছিস আর সেটা নিয়ে এসব চিন্তা করছিস? আর এইগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যায়। তুই এ নিয়ে চিন্তা করিস না, তুই ভালো হয়ে যাবি একদম।
হয়তোবা তার উল্টোটা হতে পারে। ছোট আব্বু, চাচা আর চাচি, তোমাদের অনেক মনে পড়বে। আর খুব তাড়াতাড়ি তোমাদের সবকিছু আশা করি ফিরিয়ে দিতে পারবো। এখন আসি আমি, ভালো থেকো সবাই। রাহুল কথাটা বলে একবার সবার দিকে তাকিয়ে হাঁটা দিল। কি যেন মনে করে আবার দাঁড়িয়ে পড়ে। রাহুল পেছন ফিরে সুমির সামনে এসে বলে, সুমি, ভালো করে পড়ালেখা করিস, তোকে অনেক বড় একজন ডাক্তার হতে হবে। আর ভালো কাউকে দেখে বিয়ে করে নিস। আর আমায় নিয়ে উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ কর। তোর সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ফুপু আর ফুপা তোর থেকে অনেক ভালো কিছু আশা করে। তুই তাদের সে আশাটুকু এভাবে শেষ করে দিস না। রাহুলের কথা শুনে সুমি এবার কান্না করে দিল। রাহুল যখন দুপুরে চলে যায় তখনও সুমি অনেক কান্না করেছিল। সুমি কান্না মিশ্রিত স্বরে বলে, তুমি হঠাৎ করে এ ধরনের কথা বলছো কেন? আর আমি কি বলছি তুই ভালো করে সেটা বুঝতে পারছো। আশা করি তুই আমার ইচ্ছেটা পূরণ করবি। রাহুল এবার উর্মির সামনে গিয়ে বলল, ম্যাডাম, আজকে ঘটনার জন্য আমি দুঃখিত। আমি জানি আপনার উপর এভাবে হাত তোলা আমার ঠিক হয়নি। আমি চাইলে সেই থাপ্পড়গুলো আমায় ফিরিয়ে দিতে পারেন। আমি কিছু বলবো না। উর্মি এত সময় সবার কথা শুনছিল আর সবার মুখের দিকে তাকাচ্ছিল। রাহুলের কথা শুনে রাগ হলেও কেন জানি উর্মি আজকে রাহুলের কথাগুলো শুনতে বেশ খারাপ লাগছে। তখন উর্মি বলে, যা, ক্ষমা করে দিলাম। রাহুল বেরিয়ে পড়ে বাসা থেকে। তারপর রাহুল একটা বাসে উঠে পড়ে লক্ষ্য চট্টগ্রাম যাওয়া। কিছুক্ষণ পর বাস চলা শুরু করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। পরের দিন সকালে বাস পৌঁছে যায় চট্টগ্রামে। রাহুল বাস থেকে নেমে একটা অফিসের উদ্দেশ্যে একটা সিএনজি নিয়ে রওনা দিল। কিছুক্ষণ সিএনজি এসে থামে একটা অফিসের সামনে। রাহুল ভাড়া মিটে অফিসের দিকে হাঁটা দিল। তখন দারোয়ান রাহুলের পথ আটকে দাঁড়ালো। দারোয়ান রাহুলকে বলে, কোথায় যাবেন আপনি? আপনার বসের সাথে দেখা করব। স্যারের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। না। তাহলে আজকে আপনি স্যারের সাথে দেখা করতে পারবেন না। আচ্ছা, আপনি এই কাগজটা আপনার স্যারের কাছে দিলেই উনি আমায় চিনতে পারবেন। আচ্ছা। রাহুলকে বসিয়ে রেখে দারোয়ান রাহুলের দেওয়া কাগজটা নিয়ে ভেতরে চলে গেল। দারোয়ান তার স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে তার রুমে প্রবেশ করে। তখন দারোয়ান তার স্যারকে উদ্দেশ্য করে বলে, স্যার, একটা লোক আপনার সাথে দেখা করতে চায়, কিন্তু উনি আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেননি। চাচা, তাহলে বলে দাও আমি বিজি কিন্তু স্যার, এই কাগজটা দিয়ে বললেন এই কাগজটা দেখলে আপনি ওনাকে চিনতে পারবেন। আছি। আচ্ছা, দাও দেখি কাগজটা। কাগজটা পড়ে অফিসের বস দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা, কোথায় আছেন এখন রাহুল? রাহুলকে এই চিঠিটা যে দিয়ে গেছে সে কোথায় এখন? স্যার, ওনাকে আমি ওয়েটিং রুমে বসিয়ে আসছি। আচ্ছা, চলো। তারপর দারোয়ান আর বস মিলে ওয়েটিং রুমে এসে দেখতে পায় রাহুল বসে আছে। তখন বস রাহুলকে গিয়ে জড়িয়ে ধরে বলে, বন্ধু রাহুল, তুই কেমন আছিস? আমি ভালো আছি রে সুফিয়ান, তুই কেমন আছিস? ভালোই আছে। তোর এমন অবস্থা কেন? চাকরের অবস্থা কেমন হবে আর? আরে শালা, আবারও একই কথা বলিস? তুই কি আর এই কথাগুলো ছাড়া অন্য কথাগুলো বলতে পারিস না? যা সত্যি তাই বললাম। চল আমার রুমে, কতদিন পরে তোর সাথে দেখা। আর দারোয়ান চাচা, তুমি 2টা ঠান্ডা পাঠিয়ে দিও আমার রুমে। বল। আচ্ছা। রাহুল আর সুফিয়ান তার রুমে এসে বসে। কিছুক্ষণ পর অফিসের একটা ছেলে এসে রাহুল আর সুফিয়ানকে ঠান্ডা দিয়ে যায়। সুফিয়ান তখন রাহুলকে বলে, বন্ধু, এবার তোর কি খবর? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি বন্ধু। আজকের এই ভালো থাকার পেছনে সব অবদান তোর বন্ধু। আজকের এই ভালো থাকার পেছনে সব অবদান তোর বন্ধু। তুই যদি ওই দিন আমায় সাহায্য না করতে, তাহলে আমি কখনো ভালো থাকতে পারতাম না, আর এই পজিশনে আসতেও পারতাম না। আরে শালা, তুই আমার বন্ধু, আমি তোকে সাহায্য করব না তো কাকে করব বল? তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। মিতু আর নমি কেমন আছে? ভালো আছে ওরা। চল বাসায় চল, আজকে কতদিন পরে একসাথে। আর মিতু তো তোকে দেখলে অনেক খুশি হবে। জানিস, মিতু আর আমি প্রায় তোর কথা বলি। আরে বন্ধু, তোর কাছে কিছু কাজে আসছি, সেটা হয়ে গেলে আমি চলে যাব। শাল্লা, চলে যাবে মানে? পাক্কা কয়েক মাস আমার এখানে থাকবে। 2 বন্ধু মিলে অনেক ঘোরাঘুরি করব। চল বাসায় চল, এখন আর কোনো কথা হবে না। তারপর সুফিয়ান রাহুলকে জোর করে নিয়ে অফিস থেকে বাড়ি চলে যায়। বাসার সামনে গিয়ে রাহুল বেল বাজায়। কিছুক্ষণ পর মিতু দরজা খুলে দিল। সুফিয়ানকে দেখে মিতু বলে, কি ব্যাপার, তুমি এই সময় বাড়িতে? আমি আর আমার সাথে একজন এসেছে, যাকে দেখলে তুমি অনেক খুশি হয়ে যাবে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে দেখি কে আছে। মিতুর কথা শুনে সুফিয়ান সরে দাঁড়ায়। তখন মিতু দেখতে পায় রাহুল
দাঁড়িয়ে আছে। রাহুলকে দেখে মিতু রাহুলকে জড়িয়ে ধরে। তখন মিতু বলে, আরে রাহুল, তুই কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? অনেক ভালো আছি রে। আয় ভেতরে আয়। ভিতরে গিয়ে বসার পর রাহুল সুফিয়ানকে বলে, সুফিয়ান, তোর সাথে কথা ছিল, আর আমায় সিলেট ফিরতে হবে। ওই হারামি, এখন কয়েক মাস সিলেটে যাওয়া হচ্ছে না তোর। তুই এখন আমাদের সাথেই কয়েক মাস থাকবি। তা হয় না রে মিতু, আমার হাতে সময় কম, কিন্তু কাজ অনেক। আর কোনো কথা না বলে খাবার টেবিলে আয়, খাওয়া দাওয়া শেষ করে বাকি কথা হবে। রাহুল আর সুফিয়ান খাবার টেবিলে বসতেই নমি এসে রাহুলকে মামা মামা ডেকে রাহুলের কোলে উঠে যায়। রাহুল খাবার খাচ্ছে, সাথে নমিকেও খাইয়ে দিচ্ছে। মিতু আর সুফিয়ান তো অনেক খুশি রাহুলকে পেয়ে। খাওয়া দাওয়া শেষ করে রাহুল নমিকে কোলে নিয়ে সোফায় বসে, সুফিয়ানও এসে রাহুলের পাশে বসে। মিতু তার রান্নাঘরে কাজ শেষ করে এসে রাহুল আর সুফিয়ানের সাথে আড্ডায় অংশ নিল। কিছুক্ষণ পর সুফিয়ান বলল, এখন বল, আগে কি বলতে চাইছিলি? আমার তোর সাহায্যের প্রয়োজন বন্ধু। অনেক ভেবেচিন্তে আমি তোর কাছে এসেছি। কি হয়েছে বলবি তো? আর ও তোকে সাহায্য করবে না, ওর ঘাড় করবে। আরে আমি মানা করেছি কি? তুমি এর মাঝে আমার ঘাড় ধরে টানাটানি শুরু করলে। আচ্ছা বল, তুই কিরকম সাহায্য চাস? শোন তাহলে, সবকিছু খুলে বললাম জয়ের কথাগুলো। ভালো হয়েছে, উর্মির সাথে এমনটাই হওয়ার কথা ছিল। উর্মি তোর সাথে যা করেছে, জয়ের করা কাজগুলো তো কিছুই না। কিন্তু কষ্ট হচ্ছে উর্মির পরিবারের সবার জন্য। ওনারা এইভাবে এই বয়সে বাড়ি ছাড়া হবেন, এর চেয়ে আর খারাপ কিছু কি হতে পারে? তো বন্ধু, এখন আমি কি করতে হবে তুই বল। এই জয়ের কাছ থেকে আমি 1 মিনিটে সবকিছু কেড়ে নিব। তুই শুধু একবার বল। আমায় কিছু টাকা দিবি তুই? ছোট আব্বুকে নতুন একটা ব্যবসায় শুরু করে দিতাম আর কি। এই ছোট ব্যবসায় দিয়ে যদি তারা আগের পর্যায়ে যেতে পারেন তাহলে তো ভালোই হয়। চিন্তা করিস না, আমি তোর সব টাকা 2 বছরের মাঝে পরিশোধ করে দিব। তোর কি মাথা খারাপ হলো রাহুল? তুই কি বলছিস এসব? আরে আজকে যা কিছু আমাদের, তাতে তো তোরও অধিকার আছে। আমি ওসব চাই না রে, আমি চাই শুধু ছোট আব্বুরা যেন তাদের আগের অবস্থানে ফিরে যায়। কি? তার জন্য একটা রাস্তা আছে আমার কাছে। কি? আর 10 দিন পরে আমার অফিসে নতুন শাখা খুলছি। তুই সেই শাখার দায়িত্ব নিয়ে নে। নতুন ব্যবসা শুরু করে তুই সুবিধা করতে পারবি না, তাই তুই আমার এই ব্যবসাটার দেখাশোনা কর। আমি তো আর কয়েক মাস পরে দুবাই শিফট হয়ে যাব। আমি দুবাই চলে গেলেও আমার বিজনেসগুলো তো দেখার কেউ নেই। তুই যদি আমার বিজনেসগুলো দেখার দায়িত্ব নিয়ে নিস তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। কিন্তু আমার তো আর কোনো কথা না, আমরা কয়েক মাস পরে দুবাই চলে যাব। তাই আমরা এখন কয়েকদিন জমে বেশ আড্ডা দিব। আমার কথাটা তো শুনবি তোরা। আর কোনো কথা না, যা রুমে গিয়ে রেস্ট নে। রাতে বের হব সবাই মিলে। পুরোনো দিনের সেই আড্ডাগুলো আবার জমিয়ে তুলতে হবে। এদিকে রাহুল বাসা থেকে চলে আসার পর সবাই মন খারাপ করে বসে আছে। উর্মি একদিক দিয়ে ভালো লাগছে, আর অন্য দিক দিয়ে জয়ের প্রতি রাগ হচ্ছে। উর্মি যদি জয়কে সামনে পেত তাহলে তাকে খুন করে ফেলতো। উর্মি সবার দিকে তাকে উর্মি তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, তোমরা সামান্য একটা চাকরের জন্য মন খারাপ করে বসে আছো কেন? উর্মি, তোমাকে আমি কতদিন বলেছি যে রাহুলকে চাকর বলে সম্বোধন করবে না? চাকরকে চাকর বলবো না তো কি বলবো? মারে, এমন করে কেন বলছিস? ছেলেটা তো আমাদের পরিবারের একজন সদস্য। দেখছিস না ছেলেটা আমাদের বিপদে কিভাবে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে। নিজের ছেলে মেয়ে থাকলে এমন ভাবে কাজ করতো কিনা সেটা আমার সন্দেহ আছে। আরে চাচ্চু, তুমি দেখছো না চাকরের বাচ্চা আমাদের সবাইকে বিপদে ফেলে কি করে পালিয়ে গেছে? আমরা যে ওকে এত বছর খাইয়ে পরিয়ে মানুষ করলাম, তার কোনো প্রতিদান সে কোথায় দিল? সে সবার আগে নিজের কথা চিন্তা করে আমাদের সবাইকে এখানে রেখে এভাবে পালিয়ে গেছে। উর্মি, সেটা তোর ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা না, ভুল ধারণা হচ্ছে তোমাদের। তোমরা ওই অনাথের বাচ্চাকে আমাদের বাড়িতে এনে এত বছর খাইয়ে এত বড় করলে, ওরা আমাদের জন্য কি করলো? আপু, তুই কি বলছিস? নিজের লিমিটের ভেতরে থেকে কথা বল। রাহুলকে নিয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। তুই একটা চাকরের জন্য আমার সাথে উঁচু গলায় কথা বলছিস? চাকরের জন্য না, তোমার ব্যবহারের জন্য বলছি। ওই চাকরকে নিয়ে কথা বলছি বলে তোর এত গায়ে লাগছে কেন? তুই আবার এই ছোট লোকটাকে ভালোবাসিস না তো আবার? হ্যাঁ, ভালোবাসি। ওই ছোট লোক, ওই চাকরকে। তোর কোনো সমস্যা? সামান্য হবে না, তুই একটা চাকরকে ভালোবাসিস? আমি একটা চাকরকে ভালোবাসি বললে তোমার এত সমস্যা? তাহলে তুমি যে একটা বাটপারকে ভালোবাসলে, তাহলে মামা আর মামির সমস্যা হয়নি?
সুমি, তুই কিন্তু বেশি কথা বলছিস। তুমি কি করবে? সত্যি কথা বললে সবার গায়ে লাগে। সুমি, তোকে তো। উর্মি যখন সুমিকে মারার জন্য হাত উঠায় তখন ছোট আম্মু উর্মির হাত ধরে ধরে ফেলেন। তারপর ছোট আম্মু উর্মির গালে কষিয়ে একটা থাপ্পড় মারেন। তখন উর্মি বলে, মা, তুমি আমায় মারলে? হ্যাঁ, আমি তোকে মারলাম। এই থাপ্পড়টা তোকে অনেক আগেই মারা উচিত ছিল, তাহলে তুই এমন খারাপ বেয়াদব হয়ে উঠতি না। আমার তো মনে হয় জয় তোকে যে কথাগুলো বলেছিল সেগুলো সত্যিই বলেছে। ভাবি কি বলছো তুমি? না ভাই, ও অনেক খারাপ হয়ে গেছে। আমার মেয়ে বলে ওকে পরিচয় দিতে মনে হয় না। মা! চুপ, একদম চুপ। কার জন্য আজকে তুই দাঁড়িয়ে কথা বলছিস জানিস তুই? না, জানিস না। তুই জানবি কি করে? সারা রাত তো বাবা আর মায়ের টাকা পয়সা নষ্ট করায় ব্যস্ত থাকিস। কি বলিস কি? চুপ কর তুই। আজকে তুমি আমায় থামিও না। ও যে এতদিন ছেলেটার সাথে বাজে আচরণ করেছে, তারপর ছেলেটা কোনোদিনও কিছু বলেছে ওকে নিয়ে? আজকে আমার চেয়ে ওই চাকর তোমাদের কাছে বড় হয়ে গেল মা? হ্যাঁ, বড় হয়ে গেল, কারণ ওই ছেলের জন্য তুই এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছিস। ওই চাকরটা যদি না থাকতো না, তাহলে তুই 6 বছর আগে পৃথিবী থেকে বেঁচে থাকতি না। মানে? তুই যে রাহুলকে চাকর বলে শত অপমান করার পরও রাহুল কেন তোকে কিছু বলে না জানিস? কেন? মনে পড়ে 6 বছর আগের কথা? ছোট আম্মু একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলা শুরু করেন, 6 বছর আগে? 6 বছর আগে তুই কলেজ থেকে একদিন ফেরার পথে তুই অ্যাক্সিডেন্ট করিস। অ্যাক্সিডেন্টের সময় 2টা কিডনিতে চাপ পড়ে, আর যার জন্য তোর কিডনিটা ড্যামেজ হয়ে যায়। তোর গ্রুপের কিডনি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তো আমরা তোর আশা ছেড়েই দিয়ে বসেছিলাম। আমাদের কান্নাকাটি দেখে রাহুল একা একা ডাক্তারের সাথে গিয়ে কথা বলে। ডাক্তার রাহুলকে দেখে মানা করে দেয়, কিন্তু রাহুল ডাক্তারের পা ধরে বলে, ডাক্তার, আমার রক্ত আর উর্মির রক্তের গ্রুপ কিন্তু একই। প্লিজ আমার কিডনিগুলো নিয়ে নিন, তাহলে উর্মি বেঁচে যাবে। না, আমি পারবো না। তোমার এত কম বয়সে কিডনি ডোনেট করা বেআইনি। তাহলে আপনি একটা মায়ের কোল থেকে তার মেয়েকে এভাবে হারিয়ে যেতে দিবেন? আর তোমার মা বাবা? আমার মতো অনাথের আবার মা বাবা তো উর্মির বাবা। মানে? ডাক্তার, আমি অনাথ। উর্মির বাবা আর মা আমাকে তাদের বাসায় থাকার জায়গা দিয়েছেন। আমায় নিজের ছেলের মতো স্নেহ দিয়ে বড় করেছেন। আমায় কখনো বাবা আর মায়ের অভাব বুঝতে দেননি। এখন আপনি বলেন, আমার কি ওদের মেয়ের জীবন বাঁচানো উচিত না? আমার কোনো কিছুর প্রয়োজন হলে সেটা আমি বলার আগেই আমার জন্য নিয়ে আসেন। জানেন ডাক্তার, ছোট আব্বু আর ছোট আম্মুর বিয়ের কয়েক বছর পর উর্মির জন্ম হয়। উর্মির জন্মের পর চৌধুরী বাড়ির সবাই কি যে খুশি হয় সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার যখন তাদের বাসায় আসার 2 বছর হয় তখন আমি জানতে পারি উর্মির মা আর কোনো সন্তান নেননি। সন্তান নিলে হয়তো আমার জন্য তাদের স্নেহ ভালোবাসা কমে যাবে। চৌধুরী বাড়ির সবাইও ছিল একমত, কারণ উর্মি আর আমি ছিলাম চৌধুরী বাড়ির প্রাণ। এখন আপনি বলেন, উর্মির কিছু হলে ওই বাড়ির কেউ সেটা মেনে নিতে পারবে না। আমি মারা গেলে হয়তো কয়েকদিন সবাই কান্না করবে, কিন্তু উর্মির কিছু হয়ে গেলে ওই বাড়ির সবাই চিরদিন কান্না করবে। ওই বাড়ির কেউই অল্প বয়সে তাদের বাড়ির মেয়ে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবে না। জানেন ডাক্তার, আমি ছোটবেলায় আমি মায়ের বাবার আদর পাইনি কখনো, এখন পেয়েছি। আমি সেই বাবা আর মাকে কিভাবে নিজের সামনে কষ্ট পেতে দেখতে পারি আপনি বলুন। আপনি যদি আমার কিডনি না নেন তাহলে আমি এখন আপনার চেম্বার থেকে বের হয়ে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমি ওই বাড়ির সবাইকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। আমার আত্মহত্যার একমাত্র কারণ হবেন আপনি। কিন্তু দেখো বাবা, তুমি আমার কথা বুঝতে পারছো না। এটা কখনো সম্ভব না বাবা। আপনি আমার কথা বুঝতে পারছেন না কেন? আপনি কি চাইছেন আমার ছোট আব্বু আর ছোট আম্মু আমার চোখের সামনে এভাবে কষ্ট পাক? আমি সেটা সন্তান হয়ে কিভাবে মেনে নিব? কিন্তু ডাক্তারের পায়ে ধরে বললাম, আমি আপনার পায়ে পড়ি ডাক্তার, আপনি উর্মিকে বাঁচিয়ে দিন। তা না ছাড়া আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা, আমি দেখছি। তারপর ডাক্তার নার্সকে ডেকে রাহুলের রক্তের গ্রুপ পরীক্ষা করে 1 ব্যাগ রক্ত নিতে বলেন। 2 ঘন্টা পর রাহুলের অপারেশন শুরু হয়। রাহুলকে অ্যানেস্থেশিয়া দেওয়ার পরও রাহুলের পেট যখন কাটা হয় রাহুলের শরীর তখন কেমন যেন খিচে আসছিল। তখন কিডনি বের করা হচ্ছিল। তখন রাহুলের মুখ দিয়ে ফেনা বের হয়ে আসে। রাহুলের কিডনি বের করার জন্য অপারেশন হচ্ছে, আর রাহুল শরীরটা কেমন জানি ঠান্ডা হয়ে আসছিল। তারপর রাহুল হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। 3 ঘন্টার অপারেশন শেষে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়। ডাক্তার উর্মির বাবা মা আর চাচার সামনে গিয়ে বলেন, চৌধুরী সাহেব, আপনার মেয়ের অপারেশন হয়ে গেছে। সে এখন বিপদমুক্ত। জ্ঞানে ফেরার আগ পর্যন্ত তাদের আইসিইউয়ে রাখা হয়েছে।
ডাক্তারের কথা শুনে তিনজনই দাঁড়িয়ে যায়। সবার মুখে হাসি ফুটে ওঠে। তখন উর্মির বাবা ডাক্তারকে বলেন, ডাক্তার, আপনারা বলেন কিডনি পাওয়া যায় কি না? কিডনি পাওয়া যায়নি, তবে একটা ছেলে তার কিডনি স্বেচ্ছায় দিয়েছে। তার 2টা কিডনি আমরা আপনার মেয়েকে আর আপনার মেয়ের কিডনিগুলা ওই ছেলেকে লাগিয়ে দিয়েছি। কিন্তু এতে তো ডাক্তার ছেলেটা মারা যাবে, তবে ছেলেটা যদি মেডিসিন নিয়মিত খায় তাহলে হয়তো কয়েকটা বছর বেশি বাঁচতে পারবে। আর ভাগ্য ভালো হবে 10-15 বছর। আপনার মেয়ের 2টা কিডনির মাঝে ডান পাশের কিডনি 40% ভালো ছিল। ডাক্তার, সেই ছেলেটা কোথায়? আমরা ছেলেটার সাথে দেখা করতে চাই, যে ছেলেটা তার জীবন বাজি রেখে আমাদের মেয়েটাকে এইভাবে বাঁচিয়ে দিল। আসুন আমার সাথে। তারপর ডাক্তার তিনজনকে নিয়ে আইসিইউতে নিয়ে গেলেন। রুমের ভিতরে ঢুকে বেডের দিকে তাকিয়ে তিনজনেই শকড হয়ে যায় রাহুলকে আর উর্মিকে পাশাপাশি বেডে শুয়ে থাকতে দেখে। তখন চাচা ডাক্তারকে বলেন, ডাক্তার, রাহুলের কি হয়েছে? এইভাবে শুয়ে আছে যে? এই ছেলেই তো আপনার মেয়ের কিডনি ডোনেট করেছে। ডাক্তার, রাহুলের কথা শুনে আপনি ওর থেকে কিডনি নিয়ে নিলেন? আমি অনেক মানা করি, কিন্তু ছেলেটা কথা শুনি আমি বাধ্য হয়ে নিতে হয়েছি। তা বলে ডাক্তার, চৌধুরী সাহেব, এই ছেলের কথাগুলো শুনি কিছু বলার ভাষা পাইনি। ছেলেটা আপনাদের সুখের জন্য নিজের জীবনটা হাসি মুখে বিলিয়ে দিয়েছে। জানেন ছেলেটা আপনাদের নিয়ে কি বলেছে? কি বলেছে? রাহুলের বলা কথাগুলো বললাম সবাইকে। ডাক্তারের সব কথা বলছেন, তার চোখে পানি স্পষ্ট। সব শুনে ছোট আব্বু, ছোট আম্মু আর চাচার চোখে জল চলে আসে। ছোট আম্মু সব শুনে সেখানেই বসে পড়েন আর মাথায় হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলেন। ছোট আব্বু আর চাচা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন। রাহুল যে তাদের খুশির জন্য এভাবে নিজের জীবনটা বিলিয়ে দিবে সেটা তারা কখনো হয়তো ভাবতে পারেননি। 3 ঘন্টা পর রাহুলের জ্ঞান ফিরে ডাক্তার রাহুলকে পরীক্ষা করে কেবিনে শিফট করেন। রাহুলকে কেবিনে নিয়ে যাওয়া হলে রাহুল তার ছোট আম্মুকে বলে, ছোট আম্মু, তুমি কান্না করছো কেন? তুমি চিন্তা করো না, উর্মি ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি তো। তুই কেন এমনটা করলি রাহুল? আমি কি করলাম আবার? তোকে তোর কিডনিগুলো দিতে কে বলেছে? তখন রুমে প্রবেশ করে ছোট আব্বু আর চাচা। রাহুল ছোট আব্বু আর চাচা দেখে বলে, ছোট আব্বু, চাচা, তোমরা ছোট আম্মুকে বোঝাও তো কিভাবে কান্না করছে দেখো। কি বলেছে? তুই এই কাজ করতে গেলি কেন? রাহুল? কোথায় যাবি? কি করব চাচা, নিজের বাবা আর মাকে তো কখনো দেখিনি, কিন্তু এই বাবা আর মা আমায় এত স্নেহ ভালোবাসা দিয়েছে যা আমি কখনো ভুলতেই পারবো না কখনো। এখন তুমি বলো, এই বাবা আর মাকে নিজের চোখের সামনে কষ্ট পেতে দেখতে পারি কি করে বলো? আমি না হলাম তাদের ছেলে, কিন্তু তাদের মা আর বাবা বলে ডেকেছি তো। ছেলে হয়ে আমি তাদের কখনো কষ্ট পেতে দিব না কখনো। ছোট আম্মু রাহুলের কথা শুনে রাহুলকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছেন। রাহুল আর ছোট আম্মু শান্ত করার চেষ্টা করছে। এদিকে ছোট আব্বু আর চাচা চোখের জল মোছায় ব্যস্ত। কিছুক্ষণ পর উর্মির জ্ঞান ফেরার খবর নার্স এসে দিয়ে যায়। তখন রাহুল সবাইকে উর্মির কাছে যাওয়ার জন্য বলে। তখন সবাই উর্মির কাছে যায়। উর্মি জ্ঞান ফেরার পর সবার সাথে কথা বলে। উর্মি আর রাহুল 10 দিন হাসপাতালে ছিল। 10 দিন পরে সকালে রাহুলকে নিয়ে বাসায় যাওয়া হয় আর বিকেলে উর্মিকে বাসায় নিয়ে যাওয়া হয়। উর্মি রাহুলকে হাসপাতালে দেখে কিছুটা অবাক হয়। তখন তার মাকে জিজ্ঞেস করে। তখন তার মা বলেন রাহুল অ্যাক্সিডেন্ট করেছে। উর্মি তার মায়ের কথাটা শুনে কেন জানি মনে হলো তার মা মিথ্যে বলছে। তারপরও উর্মি আর কোনো কথা বলেনি। এভাবে কেটে যায় 2 মাস। রাহুল আর উর্মি এখন পুরোপুরি সুস্থ হয়ে যায়। রাহুলের কিডনি ডোনেট করার কথা দাদিমা আর ফুপা শুনেন ছোট আম্মু আর ছোট আব্বুর থেকে। একদিন রাহুল উর্মি আর তার চাচিকে ছাড়া সবাইকে ডেকে বলে, সবার উদ্দেশ্য আমার একটা কথা বলার আছে। কি কথা? আমি যে উর্মিকে আমার কিডনি ডোনেট করেছি সেটা যেন উর্মি কখনো জানতে না পারে। এত বড় একটা কথা আমরা উর্মির থেকে কেন লুকাবো? আমি বলছি তাই ছোট আম্মু। দাদুভাই কি বলছিস তুই? তুই উর্মির এত বড় একটা উপকার করলি, সেটা উর্মি জানবে না? দাদিমা, উর্মির না জানাই ভালো নয় কি? কিছু কথা না হয় অজানায় থাকুক না। আর তারপরও যদি তোমরা চাও উর্মিকে বলতে, তাহলে আমি সেদিনই এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। দাদুভাই। হ্যাঁ দাদিমা, আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, প্লিজ। আচ্ছা, এই কথা কেউ জানবে না, তবুও এই বাড়ি ছেড়ে যাস না। রাহুলকে প্রতিদিন নিয়ম করে মেডিসিন খেতে হতো। রাহুল একদিন মিস করলে সেদিন দাদিমা আর ছোট আম্মু রাহুলকে অনেক বকাঝকা করতো আর রাহুল কানে হাত দিয়ে বসে থাকতো। এভাবে কেটে যায় 6 বছর। বর্তমান
সেদিন শপিং মলে রাহুল তোকে বাঁচানোর জন্যই বখাটে ছেলেদের সাথে মারামারি করে। মারামারির এক পর্যায়ে ছেলেগুলো রাহুলের পেটের ডান দিকে ছুরি দিয়ে আঘাত করে। ছুরির সামনের অংশ রাহুলের কিডনিতে গিয়ে সোজা আঘাত করে। রাহুল প্রথমে ব্যথা অনুভব না করলেও পরে ব্যথা অনুভব করে, যার জন্য সেদিন অজ্ঞান হয়ে যায়। রাহুলকে নিয়ে হাসপাতালে যাওয়া হলে ডাক্তার অপারেশন করার পর আমাদের সেদিন কি বলেছিল তুই জানিস? ছোট আম্মুর মুখে এমন কথা শুনে উপস্থিত সবার চোখে জল। উর্মির চোখ দিয়ে জল পড়ছে অনবরত। উর্মির চোখের জল মুছে তার মাকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, মা সেদিন তো তোমরা কিছু বলনি, কিন্তু আজকে বলো ডাক্তার সেদিন কি বলেছিল? সেদিন ডাক্তার বলেছিল, দেখুন ছুরির আঘাতটা বেশি গভীর। আমি আপনাদের আগেই বলেছিলাম রাহুলের যদি কোনো আঘাত লাগে পেটের ডান পাশে, তাহলে কিন্তু সেটা রাহুলের জীবনে ঝুঁকিতে চলে যাবে। মেডিসিনের কারণে কিডনির অবস্থা আগের মতোই ছিল, কিন্তু ছুরির আঘাতে রাহুলের কিডনি 40% থেকে 20% কমে আসছে। এখন সে কোন সময় রাহুলের কোনো কিছু হয়ে যেতে পারে। হয়তো রাহুল। ডাক্তার আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন, যত টাকা লাগবে আমি আপনাকে দিব, তবু আমার ছেলেটাকে আমার কাছে সুস্থ করে দিন। দেখুন এখানে টাকার কথা উঠছে না। রাহুলের গ্রুপের কিডনি কি এতদিনও পাওয়া যায়নি ডাক্তার? দেখুন চৌধুরী সাহেব, রাহুলের কিডনির গ্রুপটা খুব রিয়ার একটা গ্রুপ। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেটা পাচ্ছি সেটা রাহুলের কিডনি থেকে। সেই কিডনির অবস্থা অনেক খারাপ। এখন রাহুলকে আপনাদের নজরে রাখা উচিত। যত সম্ভব রাহুলকে সব ধরনের সমস্যা থেকে রাহুলকে দূরে রাখতে হবে। তা না হলে রাহুলের হয়তো আমরা চিরকালের মতো হারিয়ে ফেলবো। আমরা সেদিন নিরুপায় হয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসি। কয়েকদিন পরে রাহুল জানতে পারে তোর জীবনের ঝুঁকি আছে, তখন সেটা তোর বাবাকে জানায়। তো বাবা তোর কথা আর রাহুলের কথা চিন্তা করে তোদের ফুপুর বাসায় পাঠিয়ে দেয়। তুই একটু আগে বললি না রাহুল আমাদের জন্য কি করেছে? রাহুল আমাদের জন্য তোর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। রাহুল জানতো সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। সেটা জানার পর নিজের অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের জন্য কিছু করার জন্য। রাহুল এই বয়সে আমাদের জন্য অনেক কিছু করেছে, যা নিজের সন্তানও কখনো করবে না। জানিস তোর এত অপমান সহ্য করেও রাহুল কেন কিছু বলতো না? কেন কেন কিছু বলতো না? কারণ রাহুল ছোট থেকে তোকে পছন্দ করত, সেটা আমরা সবাই জানতাম। রাহুল সেটা আমাদের তোকে বলতে নিষেধ করে। আমরা রাহুলের কথা শুনে অনেক খুশি ছিলাম। আমরা যখন জানতে পারি তখন তুই বিদেশে চলে গেলি, আর তুই যখন দেশে ফিরে এসে বললি তুই জয়কে ভালোবাসিস, সেদিন রাহুলের চোখে জল দেখেছিলাম। আমি তখন রাহুলকে বললাম তার মনের কথা তোকে বলার জন্য। তখন রাহুল বলে, না ছোট আম্মু, উর্মি যখন অন্য কাউকে ভালোবাসে তাকে নিয়ে সে সুখী থাকুক, আমি না হয় তাকে দূর থেকে ভালোবেসে যাব। সব ভালোবাসা পূর্ণতা পায় না ছোট আম্মু। কথাগুলো বলেই ছোট আম্মু দীর্ঘ একটি নিঃশ্বাস নিলেন। সবার চোখে জল স্পষ্ট। উর্মি চিৎকার করে কান্না করছে আর ওর মাকে বলছে, মা এতদিন কেন বললে না তুমি? রাহুল আমার সামনে যখন ছিল তখন কেন বললে না? আমি রাহুলের সাথে এমন কোনো আচরণ কখনো করতাম না। রাহুল বাড়ি ছেড়ে চলে যাবে আমাদের ভয় দেখিয়েছিল। এরকম পরিস্থিতি তৈরি হবে তখন কি জানতো আমরা? তোকে কিছুই বলতাম না, কিন্তু তোর আজকের ব্যবহারের জন্য বলতে বাধ্য হলাম। জানি না ছেলেটা কোথায় আছে, কি করছে। না, আমি আমার স্বামীর কিছু হতে দিব না। আমি বেঁচে থাকতে আমি আমার স্বামীকে এভাবে হারিয়ে যেতে দিব না। আমি রাহুলকে এবার খুঁজে আমার কাছে নিয়ে আসব। আমার করা সব কাজের জন্য ক্ষমা চাইবো। ও যদি ক্ষমা না করে তারপরও আমি ওর পায়ের কাছে পড়ে থাকবো। উর্মির কথা শুনে সবাই চোখ বড় করে উর্মির দিকে তাকায়। তখন দাদিমা উর্মিকে বলেন, দিদি ভাই তোর স্বামী মানে? দাদিমা, রাহুল আমার স্বামী। রাহুল তোর স্বামী হলে কি করে? আপু কি বলছিস তুই? তুই তো রাহুলকে সহ্য করতে পারিস না, তাহলে রাহুল তোর স্বামী হলো কি করে? এখন সব শুনে মিথ্যা বলা শুরু করে দিয়েছিস। কয়েকদিন আগে আমার আর রাহুলের বিয়ে হয়েছে পাশের এলাকার একটা মসজিদে। কি বলিস, একটু ক্লিয়ার করে বলতো উর্মি। বাবা, কয়েকদিন আগে আমরা একটা কাজে যাই, সেইখান থেকে আসতে রাত হয়ে যায়। রাস্তায় কয়েকটা বখাটে আমাদের রাস্তা আটকে দাঁড়ায়। রাহুল তখন ছেলেগুলোকে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে বখাটেদের সাথে তার বন্ধুরা এসে যোগ দেয়। আমরা তখন ভয়ে দৌড়ে পালাতে থাকি। উর্মি কথাগুলো বলে আবার কান্না শুরু করে। সবাই তো উর্মির কথাগুলো শুনে খুশি হয়ে যান। তখন সুমি বলে, না, এটা হতে পারে না। আমি রাহুলকে ভালোবাসি, রাহুল শুধু আমার। রাহুল আমার বিয়ে করার স্বামী। আমি রাহুলকে কোরআনকে সাক্ষী রেখে বিয়ে করেছি। রাহুল শুধু আমার।
সুমি কি হচ্ছে কি? মা আমি রাহুলকে চুপ করবে সুমি। উর্মি সেখান থেকে গিয়ে রাহুলের নাম্বারে কল দিল, কিন্তু রাহুলের ফোন বন্ধ। উর্মি বারবার ফোন দিচ্ছে, কিন্তু রাহুলের ফোন বারবার বন্ধ বলছে। উর্মির এবার ভয় হতে লাগলো, ভয় যেন উর্মিকে গ্রাস করে নিচ্ছে। উর্মি একটু আশা নিয়ে আবার কল দিল, কিন্তু ফোন বন্ধ। উর্মি ফোনটা হাত থেকে ছুঁড়ে মারে মেঝেতে। উর্মি মাথায় হাত দিয়ে বসে পড়ে। উর্মির মনে হতে থাকে সে কতবার রাহুলকে অপমান করেছে, আঘাত করেছে। উর্মি নিজের কাজের জন্য অনুশোচনা করছে। উর্মি তাড়াতাড়ি করে বসা থেকে দাঁড়িয়ে নিচে নেমে এসে তার মা আর বাবাকে বলে, মা বাবা, রাহুলের ফোন বন্ধ আসছে। আমি কল দিয়ে যাচ্ছি, কিন্তু ফোন বন্ধ আসছে। বাবা মা, তোমরা রাহুলকে আমার কাছে নিয়ে আসো। আমি আমার সকল কাজের জন্য আমি ক্ষমা চেয়ে নেব। আমি আর কখনো এমন আচরণ করব না ওর সাথে। উর্মি কান্না করতে করতে বসে পড়ে। দাদিমা উর্মিকে ধরে ডেকে বলেন, দিদি ভাই চিন্তা করিস না, রাহুল দাদু ভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবে। বড় খোকা, ছোট কাকা আর জামাই বাবা, তোমরা রাহুলকে তাড়াতাড়ি খুঁজে বের করে নিয়ে আসো। দিদি ভাই তুই চিন্তা করিস না, দিদি ভাই তুই চিন্তা করিস না, আমি ওদের বলেছি, ওরা রাহুলকে খুঁজে নিয়ে আসবে। ছোট আব্বু, চাচা আর ফুপা রাহুলের খোঁজে বেরিয়ে পড়েন। শত চেষ্টা করেও রাহুলের খোঁজ না পেয়ে তারা অসহায়ের মতো ফিরে আসেন। উর্মিও পাগলামি শুরু করে। এদিকে রাহুল, সুফিয়ান, মিতু আর নমির সাথে বেশ আনন্দের দিন কাটাচ্ছে। শত আনন্দের মাঝেও রাহুলের সবার কথা মনে পড়ে উর্মি কথাগুলো। রাহুল চট্টগ্রাম এসে তার ফোন থেকে পুরাতন সিম খুলে নতুন অ্যাক্টিভ করে নেয়। রাহুল ঠিক করে নেয় সে যতদিন পর্যন্ত জয়ের কাছ থেকে চৌধুরী বাড়ির সকল সম্পত্তি ফিরিয়ে না আনছে ততদিন সে কারোর সাথে যোগাযোগ করবে না। এভাবে কেটে যায় 1 মাস। সুফিয়ান, মিতু আর নমি চলে যায় দুবাই। রাহুল সিলেটের অফিসের দায়িত্ব নেয়। এইদিকে উর্মি রাহুলের কোনো খোঁজ না পেয়েও হাল ছাড়েনি। উর্মি সহ বাকি সবাই রাহুলের খোঁজ এখনো করে যাচ্ছে। এভাবে কেটে যায় 5 বছর। আজকে রাহুল বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মাঝে রাহুল একজন। রাহুলের কাছে এখন যা টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, তাতে জয়ের মতো কয়েকশো জয়কে কেনা যাবে। রাহুল এখন তারা খেলা শুরু করে দিল। রাহুল তার পিএকে বলে, রাজীব, কালকে থেকে জয়ের কোম্পানির সকল অর্ডার আমরা যাতে পেতে পারি সেই ব্যবস্থা করো। স্যার আমি দেখছি। দেখছি বললে হবে না রাজীব, 2 মাসের ভিতরে আমি জয়কে রাস্তায় দেখতে চাই। জয়কে যারা অর্ডার দেয় তাদের একটা লিস্ট করে আমার কাছে দুপুরের আগে দাও। আমি সবার সাথে কথা বলে আমাদের তৈরি করা প্রোডাক্টের স্যাম্পল তাদের দিয়ে আসবো। স্যার আমি নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে। রাজীব রুম থেকে বেরিয়ে গিয়ে লিস্ট তৈরি করতে থাকে। তখন রাহুল তার উকিলকে কল দিয়ে বলে একটা ডিভোর্স পেপার রেডি করার জন্য। উকিলের সাথে কথা বলে রাহুল ফোন কেটে দিয়ে সুফিয়ানকে কল দিল। সুফিয়ান ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বন্ধু বল। সকল হিসাব দেখে নিয়েছিস তো তুই? রাহুল, তোকে না বলছি এই কোম্পানি আমি তোর নামে লিখে দিয়ে আসছি, তাহলে কেন আমায় সব কিছুর হিসাব দিচ্ছিস? বন্ধু, কোনো কিছু আমার না, এইগুলো তোর আছে, তোর থাকবে। শালা, তোরে যদি হাতের কাছে পেতাম কি করতি? ভর্তা করে দিতাম। ও আচ্ছা, মিতু আর নমি কেমন আছে? মিতু নমিকে খাইয়ে দিচ্ছে। বন্ধু, কালকে থেকে জয়ের পতন শুরু হবে। তাহলে তো ভালোই। তোরা কবে আসছিস বাংলাদেশে? দেখি, শিওর বলতে পারছি না। তোদের দেখার খুব ইচ্ছে করছে, যদি পারিস তাহলে আসিস। আচ্ছা আচ্ছা রাখছি তাহলে। আচ্ছা। রাহুল ফোনটা রেখে ক্যান্টিনে চলে যায়। রাহুল ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে আবার কাজ করতে থাকে। রাহুল কাজ করছিল তখন রাজীব রুমে আসে আর বলে, স্যার এই যে লিস্টগুলো দেখে বুঝতে পারলাম বেশিরভাগ অর্ডার দুবাই থেকে এসেছে, আর কয়েকটা অর্ডার ইন্ডিয়া থেকে। দুবাই একটা কোম্পানির অর্ডার দেখে আমার চোখ আটকে গেল। আমি ফোন নিয়ে সুফিয়ানকে কল দিলাম। সুফিয়ান ফোন রিসিভ করতেই আমি সুফিয়ানকে বললাম, তুই কি এখন ফ্রি আছিস? তোর সাথে কথা বলার জন্য আমি সবসময় ফ্রি আছি, বল কি বলবি? দুবাইয়ের একটা কোম্পানি জয়ের কোম্পানিকে 10,500 কোটি টাকার অর্ডার দিয়েছে। কি বলছিস কি তুই? এটা দেখে আমিও তো অবাক হয়ে গেছি। কোম্পানির নাম কি? আরজি কোম্পানি। কি? হ্যাঁ। আজকে রাতে তো আরজি কোম্পানির সাথে আমার মিটিং আছে। তাহলে তো ভালোই। শোন, তোকে একটা কাজ করতে হবে আমার। আমি বুঝে গেছি কি করতে হবে, তুই চিন্তা করিস না। আজকে আমি ওই কোম্পানি জয়ের সাথে চুক্তি বাতিল করে তোর সাথে চুক্তিতে যাবে। ধন্যবাদ বন্ধু। আর কোনো কোম্পানি আছে কি? বাকিটা আমি সামলে নিব বন্ধু, তুই শুধু এই কাজটা করে দে। চিন্তা করিস না, কালকে সকালে একটা মেল তোর কাছে যাবে। রাহুল ফোন কেটে অফিসের কাজ শেষ করে চলে যায় ডাক্তারের সাথে দেখা করতে। ডাক্তারের চেম্বারে গিয়ে রাহুল বলে, আচ্ছা, ডাক্তার কেমন আছেন? আরে রাহুল জি, ভালো আছি। তুমি কেমন আছো? আছি একরকম। কোনো সমস্যা হয়েছে?
কয়েকটা পেইন কিলার দরকার ছিল। কেন, কি হয়েছে? ব্যথা একটু বেড়ে গেছে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আচ্ছা। রাহুল, তোমায় একটা কথা বলার ছিল। হ্যাঁ ডাক্তার, বলুন। উর্মি এই হাসপাতালে আসে আর তোমার খোঁজ করে কালকেও এসেছিল। আর কত লুকোচুরি খেলবে? এবার তো তাদের সামনে দাঁড়াতে পারো গিয়ে। সবাই তোমার আশা ছেড়ে দিলেও উর্মি তোমায় খুঁজে যাচ্ছে। মেয়েটার চেহারা কেমন যেন রুক্ষ হয়ে গেছে। উর্মির দিকে তাকালে কেমন জানি মায়া হয়। যাবো ডাক্তার, আর 2 মাস পরে আমি তাদের সামনে গিয়ে দাঁড়াবো। যত তাড়াতাড়ি পারো তাদের সাথে দেখা করো। রাহুল প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের রুম থেকে বেরিয়ে এলো। রাহুল একটা দোকান থেকে মেডিসিন কিনে গাড়িতে উঠতে যাবে, তখন রাহুল কারোর সাথে ধাক্কা লাগে। রাহুল তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে। রাহুল ভালো করে তাকিয়ে দেখলো এটা সুমি। রাহুল সরি বলে সেখান থেকে চলে আসছিল, তখন লোকটাকে আমি সরি বলতে যাব, তখন তাকিয়ে দেখলাম কেমন জানি পরিচিত মনে হচ্ছিল। আমি একটু ভালো করে লোকটার পা থেকে মাথা পর্যন্ত খেয়াল করলাম। লোকটাকে দেখে রাহুলের মতো মনে হচ্ছিল। আমি তখন বললাম, রাহুল, এই রাহুল। আমি সুমির কথার কোনো উত্তর না দিয়ে আমি আমার গাড়ির কাছে চলে এলাম, আর মেয়েটা পিছন থেকে আমায় ডাকছে আর আমার পিছন পিছন আসছে। রাহুল দাঁড়াও, রাহুল একটিবার দাঁড়াও প্লিজ রাহুল। আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে এলাম। আমি আমার মনের সুখে গাড়ি চালাচ্ছিলাম, তখন খেয়াল করলাম একটা গাড়ি আমায় ফলো করছে। আমি গাড়িটার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখলাম গাড়িটা সুমির গাড়ি। আমি তাড়াতাড়ি করে গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। এইদিকে সুমি কিছু দূর রাহুলের গাড়িকে ফলো করলেও কিছু সময় পর রাহুলের গাড়ি আর খুঁজে পায়নি। সুমি বাসায় ফিরে উর্মিকে ডাকতে শুরু করে, উর্মি আপু, উর্মি আপু, আপু কোথায় তুই? সুমির চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে চলে আসে। উর্মি নিচে এসে সুমিকে বলে, কি রে, তুই এত চিৎকার করছিস কেন? আপু আজকে আমায় নাচতে ইচ্ছে করেছে। তুই এই কথা বলার জন্য চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুলে নিয়েছিস? আরে আপু, আমি আজকে তোকে যা বলবো সেটা শুনে তুইও নাচতে শুরু করবি আর বাড়ি মাথায় তুলে নিবি। সুমি, কি বলবি সেটা বল। এত হেয়ালি করছিস কেন? আমি আজকে হাসপাতাল থেকে ফেরার পথে একজনের সাথে আমার দেখা হয়েছে। তার নাম শুনলে তোমরাও চমকে যাবে। আরে বলবি তো, কার সাথে দেখা হয়েছে? আমার ছেলে মানে? সুমি, কাকে দেখে এসে এত লাফাচ্ছিস? তোমার ছেলেকে দেখে, বড় মামি। কাকে দেখেছিস একটু ক্লিয়ার করে বলবি? হাসপাতাল থেকে আমি ফেরার সময় দাদিমার মেডিসিন কেনার জন্য আমি একটা ফার্মেসিতে যাই। মেডিসিন কিনে আমি যখন বের হতে যাব তখন আমি রাহুলকে দেখতে পাই। কি? হ্যাঁ আপু, জানিস আমি পেছন থেকে অনেকবার ডাকলাম কিন্তু রাহুল একবারও পেছনে তাকায়নি। আমি গাড়ি নিয়ে রাহুলের গাড়ির পেছনে, কিন্তু রাহুল হয়তো সেটা বুঝতে পেরে গাড়ির স্পিড বাড়িয়ে কোথায় হারিয়ে যায়। কি বলছিস কি? আমার ছেলে এখনো... সুমি, তুই সত্যি বলছিস তো না মজা করছিস? আপু এই দেখ, আমি ফার্মেসি থেকে রাহুলের গাড়ি ওঠার ভিডিও করেছি। সবাই ভিডিওতে স্পষ্ট দেখতে পায় রাহুলকে। ভিডিওতে রাহুলকে দেখতে পেয়ে সবাই অনেক খুশি হয়, কিন্তু হঠাৎ করে সবাইকে এড়িয়ে যাওয়ার কারণটা কেউ বুঝতে পারছে না। উর্মি তো রাহুলকে আবার এই সিলেট শহরে দেখতে পারবে সেটা কখনো চিন্তাও করেনি। এদিকে রাহুল ফ্রেশ হয়ে এসে বুয়ার রান্না করে রেখে যাওয়া খাবার খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। জয়কে অর্ডার দেওয়া কোম্পানিগুলোর মালিকদের সাথে এক এক করে দেখা করতে থাকে। অনেকেই রাহুলের তৈরি করা স্যাম্পল দেখে রাজি হয়ে যায়, আর অনেক প্রথমে রাজি না হলে রাহুল অনেক কষ্ট করে রাজি করায়। রাহুল রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শোয়া মাত্রই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন হাতে নিয়ে দেখতে পায় সুফিয়ানের ফোন। রাহুল রিসিভ করতেই সুফিয়ান বলে, কিরে, ঘুমিয়ে পড়েছি? না, সবার সাথে কথা বলে রাজি করিয়ে একটু আগে বাসায় আসলাম। তোর ওই দিকের খবর কি? কাজ হয়ে গেছে, কালকে সকালে তোর সাথে কথা বলবে। ধন্যবাদ বন্ধু। তোর ধন্যবাদ তোর কাছে রাখ। তোর বউয়ের হাতের রান্না একদিন খাইয়ে দিস, তাহলেই হয়ে যাবে। বউ? বউ আমার কপালে নাই। ধুর শালা, ঘুমা, কালকে সকালে কথা হবে। আচ্ছা, শুভরাত্রি। রাহুল খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে দেখতে পায় তার জিমেল অ্যাকাউন্টে একটা মেইল এসেছে। রাহুল মেইলটা পড়ে অনেক খুশি হয়। তারপর রাহুল অফিসে এসে তার পিএ রাজীবকে বলে, রাজীব, অফিসের সকল স্টাফদের 20 মিনিটের ভিতরে আমাদের মিটিং রুমে দেখতে চাই। তাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা স্যার। কিছুক্ষণ রাজীব এসে রাহুলকে নিয়ে যায় মিটিং রুমে। রাহুল সবার সাথে কৌশল বিনিময় করে রাহুল সবাইকে উদ্দেশ্য করে বলে, দুবাইয়ের একটা কোম্পানি সহ আমাদের দেশের কয়েকটা কোম্পানি আমাদের তৈরি প্রোডাক্টগুলো দেখে বেশ পছন্দ করেছে।
প্রত্যেক কোম্পানি প্রথম অবস্থায় ৩,৫০০ প্রোডাক্ট অর্ডার করছে আর সময় দিয়েছে 1 মাস। আমি জানি 1 মাসে কখনো সম্ভব না, তবুও আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রমাণ করে দিব আমরাও পারি। সবার বেতন ডাবল করে দিব, আর যারা ওভারটাইম কাজ করবে তারাও ওভার কাজের জন্য বোনাস পাবেন। যে করে হোক আমাদের জয় গ্রুপ ও কোম্পানিকে পথে নিয়ে আসব। আমি অফিসে জয়েন করার পর আমার কষ্টের কথাগুলো আপনার সাথে শেয়ার করেছি, কারণ আপনারা সবাই হলেন আমার আরেকটা পরিবার। এখন আপনারা যদি আমায় সহযোগিতা করেন তাহলে ওই জয়কে ওর পাপের শাস্তি দিতে পারবো। এখন বাকিটুকু আপনাদের ইচ্ছা। তখন সবাই মিলে একসাথে বলে ওঠে, স্যার আমরা আমাদের নিজেদের সবটা দিয়ে কাজ করে যাব। স্যার আমরা আপনার সাথে আছি সব সময় এবং থাকবো। ধন্যবাদ আপনাদের, সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা তাহলে কাজ শুরু করে দিন। এদিকে জয় জানতে পারে তার সকল অর্ডার ক্যান্সেল হয়ে গেছে এবং অর্ডারগুলো আর চৌধুরী নামে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। জয় সব শুনে চিৎকার করে বলে, না না, এটা হতে পারে না। আমি যদি অর্ডারগুলো না পাই তাহলে আমায় রাস্তায় নামতে হবে। ব্যাংক থেকে নেওয়ার ঋণ যদি পরিশোধ করতে না পারি তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। জয় যখন অফিস থেকে বের হয়ে যাবে তখন তার কোম্পানির শ্রমিকরা এসে জয়কে বলে তাদের বেতন দেওয়ার জন্য। 3 মাসের দেওয়ার জন্য আর ফ্যাক্টরি কয়েকটা মেশিন নষ্ট হয়ে গেছে। কিসের বেতন? তোদের কোনো বেতন এখন দেওয়া যাবে না। চুপচাপ গিয়ে কাজ কর, নাহলে সব কটাকে বের করে দেব। মেশিনগুলো নিজেরা ঠিক কর গিয়ে। তখন শ্রমিকরা বলে যদি বেতন না দেওয়া হয় তাহলে তারা আর চৌধুরী কোম্পানি কাজ করবে। শ্রমিকদের কথা শুনে জয় ও জয়ের লোকেরা রেগে গিয়ে লাঠি হাতে শ্রমিকদের উপর হামলা করে। এইদিকে রাহুল তার অফিস থেকে সবকিছু বসে দেখছে আর হাসছে। এভাবে কেটে যায় 2 মাস। রাহুল সকল কোম্পানির অর্ডারগুলো সঠিক সময়ে পূরণ করতে পেরেছে। রাহুল তার অর্জিত টাকা থেকে তার কোম্পানির স্টাফদের ডাবল বেতন সহ বোনাস প্রদান করে কোম্পানির সবাই অনেক খুশি আজকে। এদিকে ব্যাংক জয়ের সবকিছু বাজেয়াপ্ত করে নিলামে তুলে। জয় চুপচাপ বসে আছে এক কোণে। জয় অনেক চেষ্টা করেছিল আর চৌধুরীর সাথে দেখা করার জন্য, কিন্তু পারেনি, তাই জয় বসে আছে। নিলামে জয় সম্পত্তি অনেক বিজনেসম্যান কেনার জন্য বসে আছে। নিলাম শুরু হলে একজন করে তাদের বাজেট অনুযায়ী দাম বলছে। নিলামের শেষ পর্যায়ে সে রাহুল বলে ওঠে, 80 কোটি টাকা। 80 কোটি টাকা শুনে সবাই পেছনে তাকিয়ে দেখতে পায় রাহুলকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন নিলাম কর্মী মাইকে ঘোষণা করে জয় সম্পত্তি 80 কোটি টাকায় বিক্রি করে দেন। রাহুল টাকা পরিশোধ করে কাগজ বুঝে নিয়ে যখন চলে যাবে তখন জয় রাহুলের সামনে এসে বলে, কে তুই? 40 কোটি টাকার সম্পত্তি তুই 80 কোটি টাকা দিয়ে কিনে নিলি? তখন রাজীব পাশ থেকে বলে ওঠে, উনি হচ্ছেন বাংলাদেশের টপ বিজনেসম্যান রাহুল চৌধুরী। কি? তার মানে তুই আমায় এইভাবে রাস্তায় নামিয়ে নিয়ে এসেছিস? রাস্তার কুত্তাকে তো রাস্তাতেই সুন্দর বানায়। তুই কি বললি? তুই যেভাবে আমার ছোট আব্বুর কাছ থেকে ওনার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলি, ঠিক তেমনি আমি সেই সম্পত্তিগুলো তোর কাছ থেকে নিয়ে নিলাম। আমি অবশ্য তোর মতো বেইমানি করে নেইনি, আমি লিগেলি নিয়েছি সব। ছোট আব্বু মানে? আর কে তুই? তোকে তো চেনা চেনা মনে হচ্ছে। মনে আছে এই বাড়িতে এই জায়গায় দাঁড়িয়ে তোকে আমি কি বলেছিলাম? কি বলেছিলি? জায়গা এটা থাকবে, বাড়িও এটা থাকবে, তফাৎ শুধু হবে আমি বাড়ির মালিক আর আপনি রাস্তার কুত্তা হবেন। রাহুল তুই? যাক, চিনতে পেরেছেন তাহলে। কিন্তু কি করে তুই? চৌধুরী বাড়ির চাকর যখন টপ বিজনেসম্যান, এটা বিশ্বাস হচ্ছে না। জানেন তো, ইচ্ছেটা যদি পবিত্র হয় তাহলে সৃষ্টিকর্তা কাউকে কখনো নিরাশ করেন না। আমার ইচ্ছেটা ছিল পবিত্র, তাই তো আমি বাংলাদেশের টপ বিজনেসম্যান। আপনাকে আপনার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাইরে আপনার শালা আর সম্বন্ধীরা অপেক্ষা করছে। আজকে আসি তাহলে। এদিকে সবাই নিউজে দেখছে কোন এক আর চৌধুরী 80 কোটি টাকা দিয়ে দেউলিয়া জয়ের সমস্ত সম্পত্তি কিনে নিয়েছে। এই নিউজ দেখে সবার মনে হাসি ফুটে ওঠে। তখন দাদিমা বলেন, দেখেছো তোমরা সৃষ্টিকর্তা কিভাবে শয়তানকে শাস্তি দিয়েছে? আমি বলেছিলাম না, জয় তার পাপের শাস্তি একদিন ঠিকই পাবে। হ্যাঁ মা, সৃষ্টিকর্তা আপনার কথা শুনেছেন। এখন শুধু আমার ছেলেটাকে আমার কাছে যেন ফিরিয়ে দেন, সেটাই সৃষ্টিকর্তার কাছে চাই। এদিকে রাহুল গাড়িতে এসে রাজীব আর ড্রাইভারকে বিদায় দিয়ে রাহুল নিজে গাড়ি ড্রাইভ করা শুরু করে। রাহুল চিন্তা করছে ওই বাড়ির সবাই যখন জানতে পারবে তারা তাদের হারানো সবকিছু ফিরে পেয়েছে তখন তারা কতটা খুশি হবে। রাহুল কোর্টে এসে ডিভোর্সের কাগজটা নিয়ে ফুফুদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ করে রাহুলের পেটের ডান পাশে ব্যথা শুরু হয়, সাথে রাহুলের মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। রাহুল গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে জল দিয়ে মুখ ধুয়ে একটা পেইন কিলার খেয়ে নেয়। রাহুল গাড়িতে এসে আবার গাড়ি চালানো শুরু করে, কিন্তু ব্যথাটা যেন কমছে না।
রাহুল ফুফাদের বাসায় এসে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। রাহুল বাসার কাছে এসে বেল বাজায়। কিছুক্ষণ পর রাহুলের ফুপু এসে দরজা খুলে দিলেন। রাহুলকে দেখে তো ফুপু অবাক হয়ে যান। ফুপু রাহুলকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। রাহুল ফুপুকে শান্ত করে তখন ফুপু রাহুলকে বলেন, রাহুল কেমন আছিস তুই? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোর? মনে পড়তো, কিন্তু কাজের জন্য আসতে পারিনি। তুমি কেমন আছো ফুপু? এতদিন ভালো ছিলাম না, এখন থেকে ভালো থাকবো। আর জয়কে রাস্তায় না নামিয়ে আসতাম কি করে বলো তুমি? মানে? বাকি সবাই কোথায় ফুপু? সবাই বাসায় আছে, তুই দাঁড়া, আমি ডাকছি সবাইকে। ভাইয়া, ভাবি, মা, উর্মি, সুমি কোথায় তোমরা? তাড়াতাড়ি নিচে আসো, দেখে যাও কে আসছে। ফুপুর আওয়াজ শুনে সবাই নিচে আসে। নিচে এসে সবাই রাহুলকে দেখে তো অবাক। ছোট আম্মু রাহুলকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। রাহুল ছোট আম্মুকে জড়িয়ে ধরে আছে। উর্মি রাহুলকে দেখে উর্মির মুখে ফুটে উঠছে এক তৃপ্তির হাসি। তখন দাদিমা রাহুলকে ধরে কান্না করে বলেন, দাদু ভাই, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোর? এবার হয়তো মরতে পারবো শান্তিতে। সৃষ্টিকর্তা হয়তো তোকে দেখা পাওয়ার জন্যই আমায় এতদিন বাঁচিয়ে রেখেছিলেন। আমি দাদিমাকে জড়িয়ে ধরে বললাম, কি করব? তোমাদের সাথে জয় যা করেছে সেটার প্রতিশোধ নিতে হবে না? জয়ের থেকে সবকিছু ফিরিয়ে আনার জন্যই তো আমি এতদিন ধরে আসতে পারিনি। তবে আজকে জয়ের থেকে সবকিছু ফিরিয়ে নিয়ে আসছি। আর রইল তোমার মরার কথা। তোমার এই নাতি থাকতে কার এত সাহস আছে যে তোমায় নিয়ে যাবে? ফিরিয়ে আনার জন্য মানে? আজকে আর চৌধুরী নামে একজন জয়ের সকল সম্পত্তি কিনে নিয়েছে। ছোট আব্বু, আমি জয়ের থেকে সবকিছু কেড়ে নেওয়া সেই আর চৌধুরী। কথাটা বলে রাহুল একবার সবার দিকে তাকিয়ে নিল। এক নজরে রাহুল দেখল সবাই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন রাহুল তার সাথে আনা সুটকেস থেকে একটা ফাইল বের করে। তার ছোট আব্বু বলে, ছোট আব্বু, এই ফাইলটা নাও। এটা কিসের ফাইল? জয় যা তোমার কাছ থেকে বেইমানি করে নিয়েছিল, আমি সেইগুলো আবার তোমার কাছে ফিরিয়ে দিলাম। তোমারই ছেলে তোমাকে বলেছিল তোমার হারানো সবকিছু ফিরিয়ে দিব। এই নাও তোমার হারানো সবকিছু। রাহুলের কথা শুনে অবাক হয়ে আছে, কেউ কিছু বলছে না। তখন ছোট আম্মু রাহুলকে বললেন, কিন্তু তুই কি করে এসব করলি? খান গ্রুপ অব কোম্পানির মালিক ইসলাম খানের ছেলে হলো আমার বন্ধু সুফিয়ান। সুফিয়ানের সাথে আমি চট্টগ্রামে দেখা করি, তারপর সুফিয়ানকে সবকিছু খুলে বলি। তখন সুফিয়ান সব শুনে আমায় সাহায্য করে। তারপর আমি এই পর্যায়ে আসি। ছোট আম্মু, আমি চলে যাব একটু পরেই। রাহুলের কথা শুনে উর্মির মুখটা কালো হয়ে যায়। উর্মি সেখান থেকে তার রুমে চলে যায়। উর্মির চলে যাওয়া রাহুলের চোখ এড়ায়নি। রাহুল একবার উর্মির যাওয়ার দিকে তাকিয়ে আবার সবার দিকে মনোযোগ দিল। কোথায় যাবি তুই? কোথায় যাবি? কোথায় যাব জানি না, তবে হয়তো অনেক দূরে চলে যাব। রাহুল কথাটা বলে সুমির সামনে গিয়ে বলে, কিরে ফাজিল, কেমন আছিস? আর কয়েকদিন পরে তো ডাক্তার হয়ে যাবি তুই। তোমার সাথে আমার কোনো কথা নাই। ওয়েট ওয়েট, তুমি জানলে কি করে? আমি সব জানি। এখন বল, আমার সাথে কথা বলবি না কেন? 2 মাস আগে তোমাকে কতবার ডাকছিলাম, কিন্তু তুমি কি করলে? আমার কোনো কথার ডাক না শুনে চলে গেলে। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। না, কোনো ক্ষমা নাই। আমি আর কয়েক ডজন চকলেট এনেছিলাম তোর জন্য, কিন্তু তুই তো কথা বলবি না আর আমায় ক্ষমা করবি না। তাহলে কি আর করার, সেগুলো আবার নিয়ে যাব। আচ্ছা নিয়ে যাও, আমি কি মানা করছি? আচ্ছা। রাহুল সুটকেসটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। তখন সুমি বলে, দাঁড়াও, কেন? আমার চকলেটগুলো দিয়ে তারপর তোমার বইয়ের কাছে যাও। বউ মানে? দাদু ভাই, আমরা তোর আর উর্মির বিয়ের ব্যাপারে জেনে গেছি। হো ভালো। কি হলো, চকলেট কই? এই নে চাবি, গাড়িতে গিয়ে দেখ রাখা আছে। এবার তোমার সাথে গিয়ে করতে পারো। কি করবো রে ফাজিল? দেখা। আর চকলেট আনার জন্য ধন্যবাদ বলেই চাবিটা নিয়ে আমি চকলেট আনতে চলে গেলাম। রাহুল সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে আর বাকি সবাই হাসছে। রাহুল একবার সবার দিকে তাকিয়ে উপরে চলে যায়। রাহুল উর্মির দরজার সামনে গিয়ে কড়া নাড়ে। তখন উর্মি বলে, কে? ম্যাডাম, আমি রাহুল। কি চাই? আমার কিছু চাই না ম্যাডাম, অনেক কিছু পেয়েছি আপনার আর এই পরিবার থেকে। আপনাকে কিছু দিতে চাই ম্যাডাম। আয় ভেতরে আয়। ম্যাডামের কণ্ঠ শুনে বুঝতে পারলাম ম্যাডাম কান্না করছিল। আমি রুমে ঢুকে ম্যাডামের দিকে তাকালাম, দেখলাম ম্যাডামের চোখ লাল হয়ে আছে আর চোখগুলো ফুলে আছে। ম্যাডামকে বললাম, ম্যাডাম কি হয়েছে? কই কিছু হয়নি তো। উর্মি রাহুলের দিকে একবার তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে কথাটা বলল, তাহলে আপনি কান্না করছিলেন কেন? আমি কোথায় কান্না করছিলাম? আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আর বিশ্বাস না হলে পাঠক আর পাঠিকাতে জিজ্ঞেস করেন। কি জন্য আসছিস বল? তুই না বললি চলে যাবি? আপনার শেষ ইচ্ছেটা পূরণ করতে এলাম। কি? রাহুল হঠাৎ করে পেটে ধরে বসে পড়ে। রাহুলের হাত থেকে সুটকেসটা পড়ে যায়।
সুটকেস পড়ার শব্দে উর্মি ঘুরে তাকায়। আমি তাকিয়ে দেখলাম রাহুল মেঝেতে পেটে হাত দিয়ে বসে আছে। আমি রাহুলের কাছে গিয়ে বললাম, রাহুল কি হয়েছে? আমি ঠিক আছি, আমায় একটু সুটকেসটা এগিয়ে দিবেন? তুই আগে বিছানায় বসে একটু রেস্ট নে, তারপর কথা বলা যাবে। না ম্যাডাম, আমার হাতে সময় নেই, আপনি সুটকেসটা দেন। সুটকেস মেঝেতে থেকে তুলে এনে রাহুলের হাতে দিলাম। সুটকেস থেকে ডিভোর্স পেপারটা বের করে আমি সাইন করে দিয়ে ম্যাডামের দিকে কাগজটা দিয়ে বললাম, ম্যাডাম এই কাগজটার জন্য আপনি হয়তো 5 বছর 2 মাস অপেক্ষা করেছেন। এত বছর অপেক্ষা করানোর জন্য আমি সত্যি দুঃখিত ম্যাডাম। ডিভোর্স পেপারে রাহুল সাইন করছে দেখে উর্মির চোখের কোণে জল চিকচিক করছে। যে কোনো সময় হয়তো জল গড়িয়ে পড়বে। উর্মি রাহুলের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে কান্না করে বলে, রাহুল আমায় ক্ষমা করা কি যায় না? কি জন্য ক্ষমা করব? তাহলে আমায় ডিভোর্স দিচ্ছ কেন? আপনি এই একটা জিনিসই তো আমার কাছে চেয়েছেন, আমি আপনাকে না করি কিভাবে? সবসময় তো আমায় বাদ দিন ওইসব কথা। রাহুল আমায় আপন করে নেওয়া যায় না? আগে সবকিছু কি ভোলা যায় না? ম্যাডাম আসি আমি, আমাদের ডিভোর্স হয়ে গেছে ম্যাডাম, আর এখন তো সব শেষ হয়ে গেছে। রাহুল প্লিজ আমায় মাফ করে দাও। আমি জানি আমি তোমার সাথে যা করেছি সেটা ক্ষমার অযোগ্য। আমি সেদিন সত্যিটা জানতে পেরেছি। সেদিন নিজের করা কাজের জন্য আর নিজের উপর ঘৃণা হয় আমার ডিভোর্স লাগবে না রাহুল। আমার শুধু তোমাকে প্রয়োজন, আর কখনো আমি তোমাকে অবহেলা করব না। আমায় একটা সুযোগ দাও তুমি। ম্যাডাম সেটা আর সম্ভব না। আর ভালো থাকবেন, ভালো কাউকে দেখে বিয়ে করে নেবেন, পারলে এই চাকরটাকে মাফ করে দিয়েন। রাহুল রাহুল আমার কথাটা। রাহুল যখন উর্মির ঘর থেকে বের হতে যাবে তখনই উর্মি রাহুলকে পেছন থেকে জড়িয়ে ধরে। উর্মি রাহুলকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমায় কোথাও যেতে দেব না, এভাবে জড়িয়ে ধরে রাখবো আমি। রাহুল আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমায় আর শাস্তি দিও না। এই কয়েক বছর আমি নিজের কাজের জন্য নিজেই অনুশোচনায় ভুগেছি। শেষবারের মতো আমায় একটি বার আপন করে নাও। আমি আর কখনো তোমায় কষ্ট দিব না। কি হলো, কথা বলছো না কেন রাহুল? আমি জানি আমি অনেক খারাপ কাজ করেছি ছোটবেলা থেকে, কিন্তু সবকিছুর জন্য আমি ক্ষমা চাইছি রাহুল। রাহুল আমি আমার ভালোবাসা দিয়ে আগের সব স্মৃতিগুলো মুছে দিব। তুমি যেমনটা চাইবে আমি তেমন করে চলবো, তবুও তুমি আমায় আর ছেড়ে যেও না। তুমি যদি এবার আমায় ছেড়ে যাও তাহলে আমি সত্যি সত্যি মারা যাব। রাহুল আমায় ক্ষমা করে একটি বার আপন করে নাও, প্লিজ প্লিজ। কি হলো, কথা বলছো না কেন তুমি? উর্মি হঠাৎ তার পিঠে অনুভব করে পানি জাতীয় তরল কিছু পড়ছে। উর্মি রাহুলকে ছেড়ে দিতেই রাহুল মাটিতে পড়ে যায়। উর্মি দেখতে পায় রাহুল মুখ থেকে রক্ত পড়ছে। উর্মি চিৎকার করে রাহুলকে জড়িয়ে ধরে। উর্মি তাড়াতাড়ি করে জল নিয়ে এসে রাহুলের চোখে মুখে দিতে থাকে। উর্মি কান্না করছে আর বলছে, এই রাহুল একটিবার চোখ খোলো না, তোমার কিছু হতে পারে না। এই রাহুল একটিবার চোখ খুলো না, প্লিজ চোখটা খুলো রাহুল। তুমি আমার সাথে এমনটা করতে পারো না রাহুল। এই রাহুল। উর্মি রাহুলের চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে আর রাহুলকে ডাকছে। হঠাৎ করে রাহুল চোখে খুলে তাকায়। রাহুলকে চোখ খুলতে দেখে উর্মি রাহুলকে জড়িয়ে ধরে রাহুলের সমস্ত মুখে কিস করতে থাকে। তখন রাতুল কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ম্যাডাম আপনাকে ছোট থেকে একটা কথা বলবো বলে বলা হয়ে ওঠেনি, কিন্তু এখন না বলতে পারলে হয়তো আর বলা হয়ে উঠবে না। রাহুল তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তুমি সুস্থ হয়ে গেলে আমি সব কথা শুনবো তোমায় একটা হসপিটালে নিয়ে যেতে হবে। দাঁড়াও, মা, বাবা, চাচ্চু, সুমি সবেমাত্র চকলেট নিয়ে তার রুমে আসছে। তখন উর্মির চিৎকার শুনতে পায়। তাড়াতাড়ি করে উর্মির রুমের দিকে পা বাড়ায়। এদিকে রাহুল উর্মিকে বলছে, ম্যাডাম আমার হাতে হয়তো আর বেশি সময় নেই। আমি না আপনাকে সেই ছোট থেকে পছন্দ করতাম, আর কবে আপনাকে ভালোবেসে ফেলেছি সেটা নিজেই বুঝতে পারিনি। আপনার সাথে যখন কথা বলতে যেতাম তখন আপনি আমার সাথে অনেক রেগে কথা বলতেন, দুর্ব্যবহার করতেন। আচ্ছা, আপনি কি একবারও বুঝতে পারেননি আপনার শত অপমান আঘাত করার পর আমি কেন আপনার সামনে যেতাম? আপনি যখন আমায় অপমান করতেন, আঘাত করতেন, তখন আমি কিছু বলতাম না, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনার এমন আচরণে আমি অনেক কষ্ট পেতাম, কিন্তু সেগুলো প্রকাশ করতাম না। আচ্ছা ম্যাডাম, আমি চাকর বলি কি আপনার ভালোবাসা পাওয়ার অযোগ্য? সত্যি কি আপনি বুঝতে পারেননি আমার ভালোবাসা? রাহুল কথাগুলো বলছিল আর চোখ দিয়ে জল পড়ছিল। রাহুলের চোখগুলো ঝাপসা হয়ে আসছে। উর্মি রাহুলকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ভালোবাসি তো আমি তোমায়, অনেক ভালোবাসি রাহুল। আই লাভ ইউ রাহুল, লাভ ইউ ভেরি মাচ। চোখগুলো বন্ধ হয়ে আসছে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি, তখন ম্যাডাম আবার বলেন, এই রাহুল কথা বলো না,
ভালোবাসি তো আমি তোকে। তুই শুনতে পারছিস না? আমায় ক্ষমা করে দিয়ে আপন করে নিবি না? বল। আরে ম্যাডাম, আপনি কি করছেন? আমার জন্য আপনাকে কান্না করার শোভা পায় না। দেখুন না ম্যাডাম, এই পৃথিবীতে এসেছিলাম অনাথ হয়ে, এখন যাচ্ছি অনাথ হয়ে, আর ক্ষমা তো আপনার কাছে চাওয়া উচিত আমার। আচ্ছা, আমি আসি এবার ম্যাডাম। তখন সুমি রুমে এসে দেখতে পায় উর্মি মাটিতে বসে রাহুলকে জড়িয়ে ধরে কান্না করছে। তখন সুমি বলে, আপু, রাহুলের কি হয়েছে? এই অবস্থা কেন? জানি না, হঠাৎ করে পেটে হাত দিয়ে বসে পড়ে আর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তুই তো ডাক্তার, একটু দেখ না বোন। আপু, রাহুলকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমায় নিয়ে শুধু শুধু টেনশন করো না, আমায় একটু সাহায্য করো যাতে আমি দাঁড়াতে পারি। এই বলে রাহুল অনেক কষ্টে উঠে দাঁড়ায়। রাহুল যখন উর্মির রুম থেকে বের হতে যাবে তখন রাহুল আবার পেটে হাত দিয়ে বসে পড়ে। উর্মি দেখতে পেল রাহুল আবার বসে পড়ে আর রাহুলের মুখ দিয়ে রক্ত পড়ছে। এবার উর্মি আর সুমি চিৎকার করে বলে, ও মা, রাহুল! রাহুলকে জড়িয়ে ধরলাম। রাহুল, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে কি তোমার? কথা বলো না রাহুল। না বাবা, মামা মামি তাড়াতাড়ি উপরে আসো। উর্মি আর নিজেকে সামলাতে পারল না। উর্মি এবার জোরে তার বাবা মাকে ডাকতে লাগলো, মা, বাবা, মা, বাবা। উর্মি আর সুমির চিৎকার শুনে নিচে থেকে সবাই উর্মির রুমে চলে আসে। সবাই দেখতে পায় উর্মি রাহুলকে জড়িয়ে ধরে কান্না করছে আর রাহুলকে ডাকছে, কিন্তু রাহুল নিশ্চুপ। তারপর সবাই মিলে রাহুলকে নিয়ে হাসপাতালে চলে গেল। রাহুলকে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এদিকে অপারেশন থিয়েটারে বাইরে সবাই বসে কান্না করছে। ভিতরে রাহুলের অপারেশন চলছে। হঠাৎ ডাক্তার খেয়াল করেন রাহুল নিঃশ্বাস চলছে না। রাহুলের বুকে চাপ দিয়ে চেষ্টা করা হলো, কিন্তু ডাক্তাররা ব্যর্থ হলেন। ডাক্তার রাহুলের মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে নিলেন। বন্ধ হয়ে গেল রাহুল শ্বাস প্রশ্বাস চিরকালের জন্য। রাহুল চলে গেল এই পৃথিবীর মায়াজাল বেঁধে করে পরপার যাত্রায়। অপারেশন থিয়েটারে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাহুলের প্রাণহীন দেহটার দিকে। তখন ডাক্তার নার্সকে বললেন, ডেড বডিটাকে বাহিরে নিয়ে যাও। আপনারা ঠিকই শুনেছেন, মানুষের প্রাণহীন দেহটাকে ডাক্তারদের ভাষায় ডেড বডি বা লাশ বলে। ডাক্তারের কথায় নার্স ডেড বডিটার উপর সাদা চাদর জড়িয়ে স্ট্রেচারে করে ঠেলতে ঠেলতে অপারেশন থিয়েটার থেকে বের করে উর্মিদের সামনে রেখে চলে যায়। সাদা চাদরে জড়ানো ডেড বডিটা দেখে সবার যেন প্রাণটা বেরিয়ে যাবার উপক্রম হলো। উর্মি কাঁপা কাঁপা হাতে সাদা চাদর সরিয়ে দেখতে পায় রাহুল খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। রাহুলকে ঘুমন্ত অবস্থায় দেখতে কি সুন্দর লাগছে। উর্মি রাহুলকে জড়িয়ে ধরে কান্না করছে। মনে হচ্ছে সে রাহুলকে তার ভেতরে লুকিয়ে রাখবে, তার থেকে তার রাহুলকে কেউ কেড়ে নিতে পারবে না। ছোট আম্মু, দাদিমা, সুমি, ফুপু আর উর্মির কান্নার আওয়াজ হাসপাতাল জুড়ে বিরাজ করছে এক বিষণ্ণতার সুর। ছোট আব্বু, চাচা, ফুপা নীরবে চোখের জল ফেলছেন। পরদিন সকালে রাহুলের ডেড বডি নিয়ে যাওয়া হয় সেই চৌধুরী বাড়িতে, যেখানে 5 বছর আগেও রাহুল ছিল জীবন্ত, আর আজকে রাহুল এই বাড়িতে লাশ হয়ে ফিরেছে। রাহুল এই চৌধুরী বাড়িটা রক্ষা করার জন্য নিজের জীবনটা এভাবে বিলিয়ে দিল। দুপুরে রাহুলকে জানাজা পড়ানোর আগে শেষবারের মতো সবাই এসে রাহুলকে দেখে যায়। ছোট আম্মু তো পাথরের শক্ত হয়ে গেছে। সে তার ছেলের লাশের খাটিয়ার কাছে বসে আছে, কোনো কথা বলছে না। উর্মি এসে রাহুলের পাশে বসে রাহুলকে জড়িয়ে ধরে বলে, এত অভিমান করলে আমার উপর তুমি? একটিবার ক্ষমা করে দিয়ে আমায় তো আপন করে নিতে পারতে। আমি তো অনেক খারাপ, তাই তো তুমি আমায় এইভাবে ছেড়ে চলে গেলে। কি শান্তির ঘুম ঘুমাচ্ছ, তাই না? তারপর রাহুলকে নিয়ে যাওয়া হয় মসজিদে। জানাজা পড়িয়ে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। রাহুল চলে যায় নিষ্ঠুরতম পৃথিবী ছেড়ে অন্ধকার জগতে, যেই কবরে যেতে হবে একা নিজেকে। রাহুলকে হারিয়ে উর্মিও পাগল হয়ে যায়। চৌধুরী বাড়িটা পরিণত মৃত বাড়িতে। উর্মি নিজেকে সারাক্ষণ একটা রুমের মধ্যে আটকে রাখে আর রাহুলের ছবির সাথে কথা বলে হাসে, আবার কান্নাও করে। সব গল্পের সমাপ্তি আনন্দের হয় না, কিছু গল্পের সমাপ্তি হয় বেদনাদায়ক, বিষণ্ণতাময়, যেমনটাই গল্পে হয়েছে। পরিশেষে একটি কথা, চাকর হোক বা কাজের লোক, তাদের প্রাপ্য সম্মানটুকু আমাদের দেওয়া প্রয়োজন। এই পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট নয়। মানুষ বেঁচে থাকে তার কর্মে, হয়তো রাহুলও বেঁচে থাকবে সবার মাঝে।